থেকে আজকের এই সমাপনী বিতর্ক প্রতিযোগিতার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মাসের 20 তারিখে আমাদের ডিপার্টমেন্টের আন্তঃবর্ষ বিতর্ক প্রতিযোগিতা শুরু করেছিলাম। দুটি গ্রুপে 6টি টিম ছিল, সবাই নিজেদের মধ্যে বিতর্ক করে এর মধ্যে থেকে এই গ্রুপ থেকে একটি টিম ফাইনালে উঠে এসেছে আর বি গ্রুপ থেকে আরেকটি টিম ফাইনালে উঠে এসেছে। এখন এই গ্রুপ থেকে উঠে এসেছে রেশনালিস্ট থার্ড ইয়ার আর বি গ্রুপ থেকে উঠে এসেছে সেকেন্ড ইয়ার লজিক গেট। এখন আজকেও এই দুটো টিমের মধ্যে ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ঠিক করা হয়েছে শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা অধিকতর সহজ ও কার্যকর। এর পক্ষে বলবে থার্ড ইয়ার টিম রেশনালিস্ট এবং বিপক্ষে বলবে সেকেন্ড ইয়ার লজিক গেট। তো শুরুতেই আমি আজকের বিতর্কের যে বিষয়বস্তু এর পক্ষে বলার জন্য থার্ড ইয়ার টিম রেশনালিস্টের সানজিদ সাব্বির শাকিলকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য পেশ করার জন্য। আজকের বিতর্কের বিষয় শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা অধিকতর সহজ ও কার্যকর। উইল ও জি স্যার, শুরু করবো স্যার। হ্যাঁ। উইল ও এরিয়াল ডিউরেন্ট বলেছিলেন, শিক্ষা হলো সভ্যতার রূপায়ণ, সভ্যতার সাথে সাথে পরিবর্তন হয়েছে শিক্ষা কার্যক্রম ও শিক্ষা পদ্ধতি। এখন যুগ ইন্টারনেটের, তাই এর হাত ধরে এসেছে অনলাইন শিক্ষা কার্যক্রম আর তৈরি হয়েছে আজকের এই বিতর্ক। মাননীয় সভাপতি, বিচারক মন্ডলী ও সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিতর্কের বিষয় শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা অধিকতর সহজ ও কার্যকর। এবং অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি ও আমার দল এর পক্ষে অবস্থান করছি। পক্ষের প্রথম বক্তা হিসেবে আমি আজকে বিষয়টি সংজ্ঞায়ন করব, বিতর্কের ক্ষেত্রগুলো দেখাবো এবং এর রূপরেখা প্রণয়ন করে যাব। শ্রেণীকক্ষ হলো এমন এক জায়গা যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে শিক্ষার বিকাশ ঘটানোর লক্ষ্যে কাজ করে। অনলাইন শিক্ষা কার্যক্রম হলো ইন্টারনেটের সাহায্যে শিক্ষাদানের সকল কার্যক্রম অতি দ্রুত ও যথাযথভাবে সম্পাদন করা। এখানে অনলাইন কার্যক্রম বলতে শুধুমাত্র অনলাইন ক্লাসকে বোঝানো হচ্ছে না। এখানে অনলাইন কার্যক্রম বলতে অনলাইন ক্লাস থেকে শুরু করে বিভিন্ন টিউটোরিয়াল, বিভিন্ন ওয়েবসাইট, ডাটা সোর্স এবং বিভিন্ন ওয়েবসাইটের অফার করা বিভিন্ন কোর্স, এমনকি শিক্ষার্থীদের ফলাফল করার বিষয়টিও আমরা শিক্ষা কার্যক্রমের আওতাভুক্ত করছি। এই অনলাইন শিক্ষা কার্যক্রম কিন্তু নতুন কিছু নয়। ই লার্নিং টার্মটি 1999 সাল থেকে ব্যবহার করা হচ্ছে, যখন প্রথমবারের মতো সিবিটি সিস্টেম সেমিনার ইউটিলাইজ করা হয়। ই লার্নিং ও শ্রেণীকক্ষের সম্পর্কে অথর ডব্লিউ চিকারিং এবং স্টিফেন সি আরমান বলেছেন, students don't learn much just sitting in the classes, listening to the teachers, memorizing pre-packaged assignments and spitting out answers. They must talk about what they are learning and write reflectively about it, relate it to their past experience and apply it to their daily life. They must make what they learn part of themselves. Elliot Massey বলেছেন, e-learning is changing and we will see new models, new technologies, designs emerge. Let's drop the e and at least give a wide and new definition. বলাই বাহুল্য, ই-লার্নিং এর ই বাদ দেওয়ার সময় হয়ে গেছে, কারণ এখন বিশ্বজুড়ে সবাই অনলাইন শিক্ষাকে গ্রহণ করে নিয়েছে। utep.edu এর মতো ইউএসএ তে প্রায় 60 লক্ষ শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে, যার 68% ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং 52% স্টুডেন্ট পার্ট টাইম হিসেবে ক্লাস করছে। এত বিশাল সংখ্যায় অনলাইন কার্যক্রম চালু হওয়ার অন্যতম কারণ হলো শ্রেণীকক্ষে উপস্থিত হওয়ার তুলনায় অনলাইন কার্যক্রম অধিক সহজ ও কার্যকরী। আমি এখন বিতর্কের ক্ষেত্রগুলো বলবো। বিতর্কের একটি বড় ক্ষেত্র হলো জীবনকে গতিশীল করে আরো সহজ করা। যেমন হেঁটে, রিক্সা কিংবা বাসে চড়ে স্কুল কলেজে যাওয়ার থেকে সকালে ঘুম থেকে উঠে নিজ ফোন কিংবা পিসি গুলো অন করে গুগল মিট বা জুমে শিক্ষকের লেকচার ফলো করা যে সহজ, আশা করি এই বিষয়ে বিপক্ষ দলের কেউ আমার সাথে দ্বিমত করবেন না। শুধু এই নয়, এখন আর ঘাটাঘাটি করার জন্য আমাদেরকে লাইব্রেরিতে যাওয়ার প্রয়োজন পড়ে না। অনলাইনে আমরা সহজেই পেয়ে যাই পুরনো থেকে শুরু করে একদম সম্প্রতি বের হওয়া সকল বইয়ের সফট কপি। এরপরও কি আপনাদের মনে হচ্ছে যে অনলাইন কঠিন? বিতর্কের অন্যতম ক্ষেত্র হলো অর্থনৈতিক অবস্থা। টাকা কিংবা সুযোগের অভাবে অনেক শিক্ষার্থী ঝরে পড়ে, তাদের পক্ষে বাস্তবতার সাথে তাল মিলানো কঠিন। কিন্তু এখন অনেক অনলাইন কোর্স আছে যা বিনামূল্যে শিক্ষার্থীদের সব বয়সে মানুষের বিভিন্ন ডিগ্রি অফার করছে, যেমন কোর্সেরা, উডেমি ইত্যাদি। 2015 সালে ইন্ডিয়াতে বাইজু অ্যাপ চালু করা হয়, যেখানে প্রি কিন্ডারগার্টেন থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। এই অ্যাপের কার্যকারিতা শিক্ষাদানের কৌশলের জন্য
বর্তমানে এর ইউজার সংখ্যা প্রায় অর্ধ কোটি। তথ্যসূত্র বাইজু.com। এখন আসি বর্তমান প্রেক্ষাপটে। আমরা সবাই জানি আমরা এখন খুবই খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। 2019 সালে চায়নার উহানে ধরা পড়ে কোভিড-19 ভাইরাসটি, এবং এইটা 2020 সালের আগস্ট মাস। এখন পর্যন্ত আমরা এই ভাইরাস থেকে মুক্তি পাইনি, এবং বিজ্ঞানীরা আমাদের এখনো শিওর হয়ে বলতে পারেনি যে আমরা কবে এটা থেকে মুক্ত পাবো। এই জন্য এই মুহূর্তে অনলাইন শিক্ষা কার্যক্রম ছাড়া অন্য কি ব্যবস্থা গ্রহণ করলে আমরা একজন শিক্ষার্থী হিসেবে, একজন ছাত্র হিসেবে কিভাবে আমাদের সময়টা কাজে লাগাতে পারি, বিপক্ষ দলের কাছে প্রশ্ন রয়ে গেল। আশা করি আমাদের সদুত্তর দিয়ে যাবেন। এছাড়া আমরা ঘরে বসে প্রায় 6 মাস থেকে আমরা ঘরে বসে আছি। এখন বিপক্ষ দলেরা যদি মনে করেন যে আমাদের এই বছরই আমরা কোভিড-19 থেকে ফিরে যাব, কোভিড-19 এই পৃথিবীতে আর থাকবে না, তাহলে আমি বলবো আপনারা বোকার স্বর্গে বাস করছেন। এটা যে কবে ঠিক হবে সেটা কেউ বলতে পারছে না। এই জন্য অনলাইন কার্যক্রম ছাড়া এখন একটা ছাত্রের পক্ষে কোনোভাবেই আগানো সম্ভব না। তাই আমি প্রতিপক্ষ দলের কাছে আহ্বান জানাবো, তারা পুরনো ধ্যান ধারণাকে বাতিল দিয়ে নতুন ধ্যান ধারণা গ্রহণ করে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমকে গ্রহণ করে নেই। তাহলেই আমরা তিমির থেকে বেরোতে পারবো এবং আমাদের শিক্ষার উদ্দেশ্য বাস্তবায়ন হবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সঞ্জিত সাব্বির শাকিলকে, পক্ষের প্রথম বক্তা, টিম ন্যাশনালিস্ট। শাকিল আমাদের সাথে যুক্ত হয়েছে জামালপুর থেকে। এখন আমাদের বিপক্ষের প্রথম বক্তা আফসানা আঞ্জুম আখি, সে তার বক্তব্য পেশ করবে। সেও ঢাকার বাইরে অবস্থান করছে বর্তমানে। বিতর্ক বিষয় আবার স্মরণ করে দিচ্ছি, শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম। হ্যাঁ, শোনা যাচ্ছে। বিতর্কের বিষয়টা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা অধিকতর সহজ ও কার্যকর। বিপক্ষে বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আফসানা আঞ্জুম আখি, সেকেন্ড ইয়ার, টিম লজিক 8। শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জ্বলবে, আমাদের ঘর নেই সে কথাকে বলবে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের প্রথম বক্তা অনলাইন ক্লাসের মাধ্যমে ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাতে চাইছেন ঠিকই, কিন্তু অনেকের যে ঘরে নেই সে কথা হয়তো তিনি ভুলে গিয়েছেন। পথ শিশুর কাছে যখন শিক্ষা বলতে ভরসা ওই খোলা আকাশের নিচে বোর্ড ও কম দামি চক, তখন সেখানে অনলাইন ক্লাসের মাধ্যমে বিশ্বজয়ের স্বপ্ন দেখা গরিবের ঘোড়া রোগের সমতুল্যই বটে। সম্মানিত সভাপতি, বিচারক মন্ডলী, বিতার্কিক বন্ধুরা ও যারা শুনছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে, বিষয় শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা অধিকতর সহজ ও কার্যকর। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের প্রথম বক্তা অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে নানান বলি আউড়ে গেলেন ঠিকই, কিন্তু শিক্ষা কার্যক্রমের মর্মার্থই তিনি হয়তো বুঝতে পারেননি। খুব সহজ ভাষায় বলতে গেলে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মূলে রয়েছে 3টি বিষয়। প্রথমত পাঠ গ্রহণ, দ্বিতীয়ত অনুশীলন, তৃতীয়ত ও প্রধানত মূল্যায়ন, অর্থাৎ পরীক্ষা ব্যবস্থা। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ আমরা করোনা পরিস্থিতির চাপে পড়ে কোন রকমে পাঠ গ্রহণ অর্থাৎ প্রথম ধাপের সূচনা করেছি মাত্র, আর এতেই আপনারা অনুশীলন ও মূল্যায়নের বিষয়টি সম্পূর্ণরূপে উপেক্ষা করে অনলাইন শিক্ষা ব্যবস্থাকে চিরস্থায়ী করার গীত গাইতে লাগলেন। জানি তো বিজ্ঞ প্রতিপক্ষ, কালই যদি ডিপার্টমেন্ট থেকে অনলাইন পরীক্ষা শুরু হওয়ার নোটিশ আসে, তবে সাথে সাথে আপনারা অনলাইন পরীক্ষা ব্যবস্থার মান নিয়ে বিরাট এক প্রশ্ন চিহ্ন তুলে ধরবেন। কি ভুল বললাম কিছু? মাননীয় সভাপতি, ডেইলি স্টারের তথ্য মতে বাংলাদেশের মোট শিক্ষা প্রতিষ্ঠানের মাত্র 40% অনলাইনে পাঠ কার্যক্রম শুরু করতে সক্ষম হয়েছে। তাদের মাঝেও 76% আবার নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে সরাসরি ক্লাসে অংশ নিতে পারছে না। তাদের নির্ভর করতে হচ্ছে রেকর্ডেড ভিডিও এর উপর। এক্ষেত্রে বিজ্ঞ প্রতিপক্ষ শুধু ক্লাস করতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে চর্চা ও মূল্যায়নের মতো সবকিছুতে অনলাইনের উপর নির্ভর করাটা কি বুদ্ধিমানের কাজ হবে? আশা করছি বুঝিয়ে দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়টি আরেকবার মনে করিয়ে দেই। অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ অধিকতর সহজ ও কার্যকর। প্রথমেই আসছি সহজ প্রসঙ্গে। অনলাইন শিক্ষা ব্যবস্থার কথা বলতে গেলেই যখন সামনে চলে আসে উন্নত মোবাইল নেটওয়ার্ক ও উন্নত ডিভাইস নামক দুটি দেয়াল, তখন এই ব্যবস্থাকে কি করে সহজ বলি বলুন তো? বিজ্ঞ প্রতিপক্ষ, প্রত্যেকে তো আর আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে না। আপনাদের কাছে সহজ মানে হয়তো যাতায়াতের হয়রানি থেকে মুক্তি কিংবা ঘরে বসে ফ্যানের নিচে আরামে ক্লাস করা, কিন্তু তাকে দেখুন বিজ্ঞ প্রতিপক্ষ, বিশ্বের মোট 70% ও বাংলাদেশের 35% মানুষ বাস করছে দারিদ্র্য সীমার নিচে। তথ্যসূত্র worldbank.com। তাদের কাছে সহজের সংজ্ঞাটাই যে আলাদা। সন্তান অনলাইনে ক্লাস করবে বলে মোবাইল কিনতে কত বাবা গরু বিক্রি করেছে, কিংবা কত মা তার জমানো টাকা সন্তানের হাতে তুলে দিয়েছে, সে খবর কি আপনারা রাখেন বিজ্ঞ প্রতিপক্ষ? তাই আর যাই বলুন, অন্তত অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করাটাকে অধিকতর সহজ বলে দাবি করতে আসবেন না।
এবারে আসি কার্যকারিতা প্রসঙ্গে। তবে এ প্রসঙ্গে কিছু বলার আগে প্রতিপক্ষের একটি সামান্য বিষয় সংশোধন করে দিতে চাই। শিক্ষা বলতে আপনারা শুধুই বিশ্ববিদ্যালয় পর্যায়ে ও সুনির্দিষ্টভাবে ইঞ্জিনিয়ারিং পর্যায়কেই বোঝাচ্ছেন। বিজ্ঞ প্রতিপক্ষ IIE.com এর তথ্য মতে বিশ্বের মোট শিক্ষার্থীর মাত্র 14% ইঞ্জিনিয়ারিং শিক্ষার অন্তর্ভুক্ত। আর বাকি 86%-এর আওতায় রয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, মেডিকেল শিক্ষার্থী ও বিভিন্ন কারিগরি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার কার্যকারিতা নিয়ে কিছু বলার আগে একবার ভেবে দেখুন তো বিজ্ঞ প্রতিপক্ষ, সে বয়সে আপনাদের কয়জনের হাতে ছিল মোবাইল ফোন? আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন আমাদের বারবার সতর্ক করছে 14 বছর বয়সের আগে মোবাইল ফোনের ব্যবহার শারীরিক ও মানসিক উভয় দিক দিয়ে ক্ষতিকর, তখন তাদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া কি যুক্তিযুক্ত বিজ্ঞ প্রতিপক্ষ? আশা করছি বুঝিয়ে দিয়ে যাবেন। এবারে বলছি মেডিকেলে অধ্যয়নরত শিক্ষার্থীর কথা। বিজ্ঞ প্রতিপক্ষ, ধরুন আপনার কিডনিতে পাথর হয়েছে, অপারেশন প্রয়োজন। এমন অবস্থায় আপনি কাকে বেছে নেবেন? যিনি অনলাইনে কিডনি অপারেশনের শিক্ষা নিয়েছে তাকে, নাকি যিনি হাতে কলমে একাধিক অপারেশন করেছে তাকে? ঠিকই ধরেছে বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি বেছে নিয়েছেন দ্বিতীয় জনকে, অর্থাৎ যিনি হাতে কলমে শিক্ষা নিয়েছেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি নিজেই যখন একজন অনলাইনে শিক্ষা নেওয়া ডাক্তারকে ভরসা করতে পারছেন না, তখন ঠিক কিসের ভিত্তিতে অনলাইন শিক্ষা কার্যক্রমকে অধিকতর কার্যকর বলে দাবি করছেন? উত্তরের আশায় থাকবো। শেষ করতে চাই, তবে একটি কথা না বললেই নয়। প্রথম বক্তা তোতা পাখির মতো যা বলে গেলেন তা শুনে আমার মনে হলো শিক্ষা মানে তার কাছে কেবল ক্লাস করে বই পড়ে পরীক্ষা দেওয়া, ডিগ্রি অর্জন করা ছাড়া আর কিছুই নয়। বিজ্ঞ প্রতিপক্ষ, শ্রেণীকক্ষে আমরা যে কেবল ক্লাস করেই শিখি তা কিন্তু নয়। স্বয়ং শ্রেণীকক্ষ নিজেও যেন এক শিক্ষক, যে আমাদের শেখায় সময় মতো ক্লাসে উপস্থিত হতে, সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করতে, শিক্ষকদের সম্মান করতে, অর্থাৎ নিয়মানুবর্তিতা, ভ্রাতৃত্ববোধ ও আচার ব্যবহারের মতো সামাজিক গুণাবলী আমরা অর্জন করি শ্রেণীকক্ষ থেকে। আর অনলাইন শিক্ষা কার্যক্রমে এমন সামাজিক গুণাবলী অর্জন কি সাধ্যের অতিরিক্ত সাধ হয়ে গেল না বিজ্ঞ প্রতিপক্ষ? অর্থাৎ আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ সকলের জন্য যেমন সহজ নয় তেমনি কার্যকর নয় বটে। তারপরে যদি আমার প্রতিপক্ষ বক্তারা এর একমত পোষণ না করেন, তবে বলতেই হয় যে বোঝে না তাকে বোঝানো যায়, কিন্তু বুঝেও যে না বোঝার ভান করে তাকে বোঝানো অসম্ভব। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, না বোঝার ভান বন্ধ করে আসুন সকলে একমত পোষণ করি যে শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা কখনোই অধিকতর সহজ ও কার্যকর নয়। ধন্যবাদ সকলকে ধৈর্য ধারণ করে আমার বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ আফসানা আঞ্জুম আঁখিকে, বিপক্ষের প্রথম বক্তা। এখন আমরা চলে যাব টিম ন্যাশনালিস্ট থার্ড ইয়ার পক্ষের দ্বিতীয় বক্তা পূজা রয়ের কাছে। পূজা রয়কে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য পেশ করার জন্য। আজকের বিতর্কের বিষয় শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা অধিকতর সহজ ও কার্যকর। এর পক্ষে অবস্থান তুলে ধরবে পূজা রয়। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকল শ্রোতাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা অধিকতর সহজ এবং কার্যকর। আমাদের প্রতিপক্ষ বৈষম্য দূরীকরণের জন্য অনলাইন শিক্ষা ব্যবস্থাকে অন্তরায় বলে দাবি করলেন, কিন্তু এই বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা বলতে তারা কি বোঝেন? জাতি, ধর্ম, বর্ণ, গোত্র এবং তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন নির্বিশেষে সকল মানুষ যাতে শিক্ষার অধিকার পায়, তাই হচ্ছে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা। আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, আবার শ্রেণীকক্ষে বসিয়ে একটি নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন এবং একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষা দিতে চান। এই ক্ষেত্রে তাদের বক্তব্যের অসামঞ্জস্য কি আপনারা লক্ষ্য করছেন না? এখন আসি অনলাইন শিক্ষা ব্যবস্থায়। ব্যক্তির কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন থাকুক কিংবা না থাকুক, ব্যক্তির ব্যক্তি জীবন যাই হয়ে থাকুক না কেন এবং যে বিষয়ে সে পড়াশোনা এবং চাকরি করুক না কেন, অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সে নিজের জ্ঞানের পরিধির বিস্তার ঘটাতে পারে। ঘরে বসে ইন্টারনেট এবং একটি মাত্র স্মার্টফোনের মাধ্যমে যে কোনো জ্ঞান পিপাসু ব্যক্তি নিজের চাহিদা এবং আগ্রহ অনুযায়ী জ্ঞান অর্জন করতে পারছে। তাহলে এই অবারিত জ্ঞান ভান্ডার এবং প্রতিটি মানুষের কাছে তার সহজলভ্যতা কি আমাদের বিজ্ঞ প্রতিপক্ষের কাছে অনলাইন শিক্ষা কার্যক্রমের কার্যকারিতাকে নির্দেশ করছে না? শ্রেণীকক্ষের জ্ঞান একটি পরিধি দ্বারা আবদ্ধ, কিন্তু অনলাইন শিক্ষা কার্যক্রমের গণ্ডি পুরো পৃথিবী ব্যাপী বিস্তৃত। আরো একটি বিষয় অনলাইন শিক্ষাকে একটি অনন্য পর্যায়ে নিয়ে এসেছে, তা হচ্ছে ব্যক্তির জ্ঞান অর্জনের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা। অনলাইন শিক্ষা ব্যবস্থা ব্যক্তিকে যেমন সব শিক্ষা উপকরণ সর্বাঙ্গীন ভাবে সরবরাহ করে, তেমনি তার জানার উপায়, চাহিদা এবং মানসিকতা কোনোটিকেই প্রশ্নবিদ্ধ করে না। 3 ইডিয়টস মুভিটির কথা আমরা সবাই জানি। সেখানে গিভ মি সাম সানশাইন, গিভ মি সাম ব্রেইন গানটি গাওয়া সিনেমার চরিত্রটি আত্মহত্যার পথ বেছে নেয় নিজের পছন্দের বিষয়টি পড়তে না পারার কারণে। বাস্তবে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। অনলাইন শিক্ষা ব্যবস্থা আমাদের যেমন নিজের পছন্দের বিষয় পড়ার সুযোগ করে দেয়, তেমনি অনলাইন ডিগ্রি অর্জনের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রবেশেরও সুযোগ করে দেয়। একজন মানুষের পক্ষে যে কোনো বিষয়ে দক্ষতা অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া এবং তার পিছনে অর্থ ব্যয় করা সম্ভব নয়। ফলে অনলাইন শিক্ষা কার্যক্রমের বিস্তৃত পরিধি যে কোনো বিষয়ে শিক্ষাকে কম খরচে এবং প্রায় বিনামূল্যে আমাদের দোরগোড়ায় এনে পৌঁছে দিয়েছে। এছাড়া এমন অনেক শিক্ষা রয়েছে সমাজ যাকে
শ্রেণীকক্ষে পঠন পাঠনের অনুমতি দেয় না, কিংবা অনেক সমাজ সেই শিক্ষাকে নিষিদ্ধ মনে করে। কিন্তু এই সামাজিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে ব্যক্তিকে কোনো ধরনের ভয় বা বিচারের সম্মুখীন না করে আমাদের অনলাইন শিক্ষা ব্যবস্থা সঠিক তথ্য লাভের সুযোগ করে দেয় ব্যক্তিকে। ব্যক্তির শারীরিক অসুস্থতা এবং তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যাই অনলাইন শিক্ষাকে বাধাগ্রস্ত করতে পারে না। ডাক্তারখানা, অফিস, কফি শপ কিংবা রেলের কম্পার্টমেন্টে বসে আপনি অনলাইন শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারেন। তারপরও কি বিজ্ঞ প্রতিপক্ষ বলবেন যে অনলাইন শিক্ষা ব্যবস্থা সহজ নয়? এছাড়া 2012 থেকে 13 সালে একটি পরিসংখ্যান অনুযায়ী 50% শিক্ষার্থী যারা এই পরিসংখ্যানে অংশগ্রহণ করেছেন তারা বলেছেন শ্রেণীকক্ষের চাপ সহ্য করতে না পেরে তারা থেরাপিস্ট কিংবা কাউন্সিলরের শরণাপন্ন হয়েছেন। এবং নিরাপদ পরিবেশে চাপ মুক্ত প্রতিযোগিতাবিহীন থেকে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেয় এই আমাদের অনলাইন যোগাযোগ ব্যবস্থা এবং অনলাইন শিক্ষা কার্যক্রম। দেশে বিদেশে বিভিন্ন শিক্ষকের কাছে যে কোনো বিষয়ে শিক্ষা লাভ সম্ভব, এবং তাও শ্রেণীকক্ষে যাবতীয় চেয়ার, টেবিল, বই, খাতা এবং প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্র ছাড়া। সামাজিক যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়ার বিস্তৃত সুযোগ রয়েছে আমাদের এই অনলাইন যোগাযোগ মাধ্যমে। শ্রেণীকক্ষে কেবলমাত্র নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর সঙ্গে আমরা পঠন পাঠন কিংবা তথ্য আদান প্রদানের সুযোগ পাই, কিন্তু পৃথিবীর অপর প্রান্তে বসে থাকা সহপাঠীর সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান প্রদানের সুযোগ হয় আমাদের অনলাইন যোগাযোগ মাধ্যমে এবং অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। আমার পরিণত এই যে কোনো একটি সুবিধাও কি আমাদের শ্রেণীকক্ষে বসে পাওয়া সম্ভব? আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? media.com এর মতে যে কোনো একটি বিষয়ের দিকে একজন মানুষ 20 থেকে 30 মিনিট মনোযোগ দিতে পারে। এছাড়া ব্যক্তির সর্বোচ্চ মানসিক অবস্থা নিশ্চিত না করা হলে ব্যক্তির শিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এর মধ্যে রয়েছে পোর কনসেন্ট্রেশন, ব্যক্তি কোনো বিষয়ে যদি মনোযোগ বণ্টিত হয় তাহলে সেই বিষয়টি ভালোভাবে রপ্ত করতে পারে না, এবং রয়েছে পোর ইনফরমেশন রিকল, ব্যক্তি যা শিখেছে সেটা পরবর্তীতে মনে করতে পারে না। শ্রেণীকক্ষে বসে কি প্রত্যেক শিক্ষার্থীর এই সর্বোচ্চ মানসিক অবস্থা নিশ্চিত করা সম্ভব যাতে সে সম্পূর্ণরূপে শিক্ষাকে রপ্ত করতে পারে? আমাদের এই শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে আমি বলতে চাই যে শ্রেণীকক্ষে পৌঁছানোর জন্য যে চাপ সহ্য করতে হয় অনলাইন শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে তা করতে হয় না। WeForum.org এর তথ্য মতে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে 35% শিক্ষার্থী শিক্ষার সুবিধার আওতার বাইরে, এবং সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জঙ্গি গোষ্ঠীর আক্রমণের শিকার। বোকো হারাম কর্তৃক নাইজেরিয়ায় 200 মেয়ে শিক্ষার্থী একটি স্কুল থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা নিশ্চয়ই আমাদের প্রতিপক্ষ জানেন। তারপরও কি আপনি বলবেন যে ওয়ার জোনে বসে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে বসিয়ে শিক্ষা দেওয়া উচিত কিংবা শিক্ষা দেওয়া প্রয়োজন? warchild.org.uk এর তথ্য মতে ট্যাবলেট বেসড ই-লার্নিং প্রোগ্রাম ক্যান্ট ওয়েট টু লার্ন এর আওতায় 1981 জন শিক্ষার্থীকে অনলাইন শিক্ষা সুবিধার আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বাংলাদেশের জাগো ফাউন্ডেশন তাদেরকে অনলাইন শিক্ষা ব্যবস্থার আওতায় নিয়ে এসেছে। পরিশেষে আমি বলতে চাই, যেখানে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতিবন্ধকতা কিংবা যেখানে আমাদের শ্রেণীকক্ষে শিক্ষা ব্যবস্থার প্রতিবন্ধকতা, সেখানেই অনলাইন শিক্ষার সফলতা। আসুন আমরা অনলাইন শিক্ষাকে অন্তরায় না ভেবে অনলাইন শিক্ষাকে গ্রহণযোগ্য করে তুলি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিত সবাইকে। ধন্যবাদ পূজা রয়, পক্ষের দ্বিতীয় বক্তা এতক্ষণ বক্তব্য পেশ করলো। এখন আমরা চলে যাব বিপক্ষের দ্বিতীয় বক্তা টিম লজিক গেট সেকেন্ড ইয়ার শাদ আহমেদের কাছে। আমাদের বিতর্কের বিষয় শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা অধিকতর সহজ ও কার্যকর। এই টপিকের বিপক্ষে শাদ আহমেদ তার বক্তব্য পেশ করবে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদান করার জন্য। মাননীয় সভাপতি, আমাদের পক্ষ দলের বক্তা বলে গেলেন যাতায়াত ব্যবস্থার সমস্যা সম্পর্কে। তার কথা শুনে মনে হলো যে তিনি ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছেন। তিনি যদি ঘর থেকে বের হতেই ভয় পান তাহলে বিশ্ব ভ্রমণের মাধ্যমে যে শিক্ষা তা তিনি কি করে অর্জন করবেন? আর তাছাড়া মাননীয় সভাপতি, যাতায়াত ব্যবস্থার সমস্যার জন্য যে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিব তা কিন্তু সমাধান নয়। আর এই সমস্যার সমাধান করা যে এই অনলাইন শিক্ষা ব্যবস্থার আয়োজন করার চেয়ে অনেক বেশি সহজ, তা আমাদের পরবর্তী বক্তা আরো ভালোভাবে বুঝিয়ে দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, একটি শিক্ষা ব্যবস্থা কতটুকু সফল হবে তা নির্ভর করে ওই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন শিক্ষার্থী কতটুকু শিখতে পারছে এবং সেই শিক্ষাকে সে তার নিজের জীবনে কতটুকু ব্যবহার করতে পারছে তার উপর। কিন্তু এক্ষেত্রে আমাদের অনলাইন শিক্ষা ব্যবস্থা কতটুকু কার্যকর তা নিয়ে আমি একদমই সন্দিহান মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, অনলাইন শিক্ষা ব্যবস্থা একজন শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে এক ধরনের ফারাক সৃষ্টি করে এবং তাদের যোগাযোগ ব্যবস্থার মধ্যে এক ধরনের সীমাবদ্ধতা গড়ে তুলে দেয়। এই ব্যবস্থাটি আমি একটি বক্তব্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি। আমাদের দৈনন্দিন ক্লাসরুমের গঠন এমন হয় যে এক্ষেত্রে একজন শিক্ষার্থী কি করছে এবং তাদের অ্যাক্টিভিটি কি সে নিয়ে একজন শিক্ষক খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন। অর্থাৎ তিনি তার বক্তৃতা প্রদানের জায়গা থেকে পুরো ক্লাসরুমকে খুব সুন্দরভাবে পরিদর্শন করতে সক্ষম হন। কিন্তু মাননীয় সভাপতি, আমাদের বাস্তবমুখী ক্লাসরুমের তুলনায়
এই অনলাইন ক্লাসরুমে কিন্তু তা সম্ভবপর হয়ে দাঁড়ায় না। অর্থাৎ পূর্ববর্তী ক্ষেত্রে একজন শিক্ষার্থীর মাথায় চিন্তা থাকে যে তার শিক্ষক তাকে দেখছে, এ কারণে সে ফাঁকিবাজি চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুলে যায় এবং ক্লাসে মনোযোগ হয়। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তার উপর যেহেতু নজরদারি করা সম্ভব হচ্ছে না, তাই সে ক্লাসে মনোযোগী হওয়ার তুলনায় ফাঁকিবাজিকে বেশি প্রাধান্য প্রদান করে। এখন হয়তো আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ বলবেন একজন প্রকৃত শিক্ষার্থী কখনো অমনোযোগী এবং ফাঁকিবাজ হতে পারে না। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের জন্য আমার একটি প্রশ্ন, আপনারা কি বাস্তব জীবনে কখনো আদর্শ গ্যাস অথবা কার্নো ইঞ্জিন দেখেছেন? নিশ্চয়ই দেখেননি। মাননীয় সভাপতি, তারপর আমি ধরে নিলাম একজন শিক্ষার্থী অনেক বেশি মনোযোগী, কিন্তু তারপরও যে একজন শিক্ষার্থী এই মনোযোগকে নষ্ট করে দিতে পারে এই অনলাইন ক্লাস ব্যবস্থা, তাও আমি প্রমাণ করে দিয়ে যাচ্ছি। TurboBridge.com এর একটি তথ্য আমাদের দেখানো হয়েছে, আমাদের অনলাইন শিক্ষা ব্যবস্থায় যে মাধ্যমে ব্যবহার করা হোক না কেন, সেখানে আমরা এমন কোনো মাধ্যম ব্যবহার করতে পারবো না যেখানে শব্দ ব্যবস্থা সম্পূর্ণ পরিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এই শব্দের সাথে সবসময় কিছু না কিছু গোলযোগপূর্ণ শব্দ মিশ্রিত অবস্থায় থাকে, যা 30 মিনিটের বেশি শোনার কারণে একজন সুস্থ ব্যক্তিরও মাথা ব্যথা শুরু হয়ে যেতে পারে। মানে সভাপতি, মাথা ব্যথা শুরু হওয়ার একটি অমনোযোগের একটি অন্যতম মূল কারণ। সুতরাং এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা কি শিখতে পারবে সে নিয়ে আমার সন্দেহ থেকেই যায়। তাছাড়া মাননীয় সভাপতি, অনলাইন শিক্ষা ব্যবস্থায় আমরা যে ডিভাইসটি ব্যবহার করি তার স্ক্রিনের উজ্জ্বলতা যে আমাদের মাথা ব্যথা থেকে শুরু করে চোখে ঝাপসা দেখা, চক্ষু আলিঙ্গন, চোখে দীর্ঘমেয়াদী সমস্যা, ঘাড় ব্যথা, মস্তিষ্কের পরিবর্তনজনিত সমস্যা, অনিদ্রা সহ আরো নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে, তা হয়তো আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ জেনেও না জানার ভান করছেন। যদিও তথ্যগুলো সবারই জানা, তবু আমি বলে যাচ্ছি। তথ্যসূত্র Quora.com এবং BusinessInsider.com। দ্বিতীয় তথ্যসূত্রে আরো দেখানো হয়েছে একজন ব্যক্তি যদি 4 ঘন্টার বেশি সময় যাবত এই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তাহলে তার মস্তিষ্কের গঠনেও এমনকি একজন সাধারণ ব্যক্তির তুলনায় নেতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। এখন মাননীয় সভাপতি, এত কিছু জানার পরও আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ কেন আমাদের শিক্ষার্থীদের এরকম একটি ব্যবস্থার দিকে ঠেলে দিতে চাইবেন, তা আমার কিছুতেই বোধগম্য হচ্ছে না। এদিকে আমাদের বর্তমানে আমাদের নর্মাল ক্লাস ব্যবস্থায় এরকম কোনো সমস্যাই লক্ষ্য করা যায় না। আর যদি কোনো শিক্ষার্থী সমস্যা অনুভব করেও থাকেন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমাদের শিক্ষক তার সমাধানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে পারেন। তাছাড়া মাননীয় সভাপতি, অনলাইন শিক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীলতা একজন শিক্ষার্থীকে মানসিকভাবে দুর্বল, অলস এবং ইন্টারনেটের প্রতি আসক্ত করে তোলে। Quora.com এবং lightbulbmoment.info তে বলা হয়েছে, পরিমিত অনলাইন ক্লাস একজন শিক্ষার্থীর মেধা বিকাশে অনেক সাহায্য করতে পারলেও এর অতিরিক্ত ব্যবহার হিতে বিপরীত হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ মাননীয় সভাপতি, হিতে বিপরীত হয়ে দাঁড়াতে পারে। এখানে আমাদের অনলাইন ক্লাসে কায়িক পরিশ্রম অনেক কম হয়, এবং যেহেতু একজন শিক্ষার্থী তার দৈনিক জীবনের একটি অনেক বড় সময় শিক্ষা প্রতিষ্ঠানে কাটায়, তাই কায়িক পরিশ্রমের অনেক বড় অংশ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত থাকে। কিন্তু যখন শিক্ষা প্রতিষ্ঠানটাই থাকছে না, তখন তার কায়িক পরিশ্রম কোথায় থেকে হবে? সুতরাং সে শারীরিকভাবে দুর্বল এবং অলস হয়ে পড়বে। আর মানসিকভাবে দুর্বলতার কথা আসছে এখানে অন্যভাবে। মানুষ সভাপতি দেখুন, এখানে তারা যখন বাস্তবমুখী শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছে, তখন তাদের বাস্তবমুখী চিন্তা ভাবনাও অনেক দূরে চলে যাচ্ছে। আর বাস্তবমুখী চিন্তা ভাবনা থেকে দূরে চলে যাওয়ার কারণে তার মানসিকতাও পরিবর্তন হচ্ছে, আর তারা স্বাভাবিক ব্যক্তির তুলনায় মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে এবং মানসিকভাবে অনেক নিচে চলে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। তাছাড়া মানুষ সভাপতি, এখানে দেখানো হয়েছে যারা ই-লার্নিং এর সাথেও একটু বেশি সম্পর্কিত হয়ে পড়েছে, তাদের মধ্যে 65% ব্যক্তিরাই প্রায় অলস হয়ে যায়। মাননীয় সভাপতি, অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার মাধ্যমে একজন শিক্ষার্থী যে ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে যেতে পারে, তা হয়তো কারোই অজানা নয়। মাননীয় সভাপতি, পূর্ববর্তী বক্তব্যের মাধ্যমে আমি দেখিয়েছি যে একজন ব্যক্তি কোনোভাবেও অনলাইন ক্লাসে চাইলেও সম্পূর্ণ মনোযোগ রাখতে পারে না। সুতরাং মাননীয় সভাপতি, এখানে যখন তার ফাঁকি দেওয়ার সুযোগও কম নেই, এ অবস্থায় সে যে অনলাইন ক্লাস অন করে ইন্টারনেটে ব্রাউজিং করবে না, ইউটিউবিং করবে না, অথবা ভিডিও গেম খেলবে না, এর নিশ্চয়তা খুবই সামান্য। মাননীয় সভাপতি, এক্ষেত্রে মাননীয় সভাপতি, এটাকে উদাহরণ হিসেবে এভাবে বলা যায় যে একটি দোকান থেকে সবজি এবং ফাস্ট ফুড একই মূল্যে প্রদান করা হচ্ছে। এখন আমরা কি গ্রহণ করব? একজন স্বাভাবিক ব্যক্তি কিন্তু যদিও জানে যে সবজি তার শরীরের জন্য বেশি ভালো, তবুও কিন্তু সে ফাস্ট ফুডটাকে বেশি প্রাধান্য প্রদান করবে। সুতরাং মাননীয় সভাপতি, আমি আমাদের বিজ্ঞ প্রতিপক্ষকে আহ্বান জানাবো যে বাস্তবতাকে অস্বীকার করবেন না এবং মেনে নিন অনলাইন শিক্ষা ব্যবস্থা কখনোই সহজ এবং কার্যকর হতে পারে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সাদ আহমেদকে, বিপক্ষের দ্বিতীয় বক্তা। এখন আমরা চলে যাব টিম রেশনালিস্টের কাছে। পক্ষের শেষ বক্তা, থার্ড ইয়ার টিম রেশনালিস্ট, পক্ষের শেষ বক্তা শেখ সাইফুজ্জামান। আমন্ত্রণ জানাচ্ছি শেখ সাইফুজ্জামানকে আজকের বিতর্কের বিষয় শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা অধিকতর সহজ ও কার্যকর, এর পক্ষে তার অবস্থান তুলে ধরার জন্য। আর আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? পাচ্ছি। ছাপাখানা আবিষ্কারের পূর্ব পর্যন্ত বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে জ্ঞান চর্চা ও শিক্ষা ক্ষেত্রে একটি অসুস্থ প্রতিযোগিতা কাজ করত। কিছু জাতি তাদের অর্জিত শিক্ষার আলোকে অন্য জাতির মধ্যে দিতে চাইত না। ছাপাখানা আবিষ্কারের পর সেটা অনেকাংশে হয়তো আর স্থায়ী হতে পারে নাই, কিন্তু সেই হিংসার জেরেই সে সকল জাতি তাদের জ্ঞানকে ধামাচাপা দেওয়ার জন্য সেদিন গড়ে তুলেছিল ভ্যাটিকান সিটি আর্কাইভার। শিক্ষা ক্ষেত্র এখন উন্মুক্ত, এবার সবার জন্য যেন শিক্ষা যেন নিশ্চিত হয়, সেটারই ধারাবাহিকতায় বিংশ শতাব্দীতে আজ বিজ্ঞানের কল্যাণে রয়েছে অনলাইন শিক্ষার এক বিরাট প্ল্যাটফর্ম। এখন আর সে আগের মতো ভ্যাটিকান সিটি আর্কাইভার তৈরির কোনো সুযোগ নেই।
সম্মানিত সভাপতি, অভিজ্ঞ মডারেটর এবং উপস্থিত সকলকে জানাই আমার শুভেচ্ছা। বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ অধিকতর সহজ এবং নিরাপদ। আমি এবং আমার দল সঙ্গত কারণে এটির পক্ষে অবস্থান করছি। ইতোমধ্যে আমার দলের প্রথম দুইজন বক্তা কেন অনলাইন শিক্ষা শ্রেণীকক্ষের গদবাঁধা শিক্ষার তুলনায় অধিকতর সহজ ও কার্যকর তার যুক্তিভিত্তিক প্রমাণ দিয়ে গেছেন। সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আমি দেখে যাব অনলাইন শিক্ষার ভবিষ্যৎ উজ্জ্বল। ছাপাখানা পরবর্তী সময়ে যারা সে ছাপাখানার বিরোধিতা করেছিলেন তাদের চিন্তাভাবনার সাথে অনেকাংশে আমি আমার প্রতিপক্ষ দলের বক্তাদের চিন্তাভাবনার মিল পাচ্ছি। পৃথিবীর উন্নত দেশগুলো যেখানে তাদের শিক্ষা ব্যবস্থার যাবতীয় কার্যক্রমকে অনলাইনমুখী করতে ইচ্ছুক, সেখানে আমাদের প্রতিপক্ষ দল শ্রেণীকক্ষের কিছু উপকারী দিকের অজুহাতে সেই সহজ ও কার্যকরী দিকটি মেনে নিতে একদমই অপ্রস্তুত। বর্তমান বিশ্বের কোনো দেশ যদি আমাদের বিজ্ঞ প্রতিপক্ষের মতামত অনুসরণ করে তাদের শিক্ষা ব্যবস্থাকে অনলাইনমুখী না করে, তাহলে আজ থেকে 5 বা 10 বছর পর পুরো বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে সেই দেশের শিক্ষা ব্যবস্থা কতটা পিছিয়ে পড়বে একবারও কি ভেবে দেখেছেন বিজ্ঞ প্রতিপক্ষ? শিক্ষাকাল দোলা থেকে কর পর্যন্ত, এই কথাটি আমাদের শ্রেণীকক্ষ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা খুব একটা বাস্তবে রূপ দিতে পারেনি, বরং জন্ম দিয়েছে আদু ভাইয়ের মতো ঝরে পড়া অসংখ্য জীবনের। কেবল অনলাইন শিক্ষাই পারে আবাল বৃদ্ধ বনিতা সকলকে একই শিক্ষার প্ল্যাটফর্মে আনতে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, বিজ্ঞ প্রতিপক্ষ, অনলাইন শিক্ষা কার্যক্রম কিন্তু কেবল শিক্ষার্থী ও শিক্ষা উপকরণ নিয়ে গঠিত না, এখানে শিক্ষকেরও সমূহ ভূমিকা রয়েছে। অনলাইন শিক্ষার প্রসারে একজন শিক্ষক পারছেন তার নিজের শিক্ষার আলো পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে। না বুঝলে 100 বার বুঝাবো, যতবার খুশি ততবার প্রশ্ন করো, এই কথার সাথে শিক্ষকের কাজের মিল সবসময় হয় না। আর তাই তো একজন শিক্ষার্থী ঘরে ফিরে এসে শেষমেশ দ্বারস্থ হতে হয় সে অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম গুলোতে, যেটা আজ থেকে 10 বছর আগে মানুষ সেভাবে কল্পনাও করতে পারতো না। সিএনবিসি ইন্টারন্যাশনালের তথ্য মোতাবেক 1999 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত ইউএসএ, চায়না, রাশিয়ার মতো দেশগুলো দেশের তাদের শিক্ষা কার্যক্রমের প্রায় 56 থেকে 60% অনলাইন ভিত্তিক করে ফেলেছে এবং 2040 সাল নাগাদ সেটি প্রায় 75% রূপ নেবে বলে তারা আশাবাদী। তৃতীয় বিশ্বের দেশগুলো এমনকি তাদের শিক্ষা ব্যবস্থাকে অনলাইনমুখী করতেই উদ্গ্রীব। আমাদের বাংলাদেশের কথাই ধরুন না, বাংলাদেশ সরকার 2017 সাল নাগাদ পুরো দেশে 5400 মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠা করতে সক্ষম, কিন্তু এটি প্রয়োজনের তুলনায় মাত্র কয়েকশো ভাগের 1 ভাগ। আমাদের এই বিশাল জনসংখ্যা এবং আমাদের শ্রেণীকক্ষে সিটের সীমাবদ্ধতা এবং সেখানে উপযুক্ত জ্ঞান সম্পন্ন এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষকের অভাব, এই সকল কিছুই বাংলাদেশ সরকারকে তাদের শিক্ষানীতির পরিবর্তনের জন্য বাধ্য করেছে। এখন বাংলাদেশ সরকার তাদের সেই মাল্টিমিডিয়া ক্লাসরুমের প্রতি অধিক গুরুত্ব প্রদানের পরিবর্তে তারা এখন অনলাইন ক্লাসরুমকেই গুরুত্ব দিচ্ছেন বেশি। মাল্টিমিডিয়া ক্লাসরুমের অর্থ বাঁচিয়ে তারা দেশের দরিদ্র এবং প্রান্তিক শিক্ষার্থীদের মধ্যে স্মার্ট ডিভাইস এবং ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে সেই অর্থটি ব্যয় করছে। তথ্যসূত্র bangladesh.government.bd। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতও এরকম যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত 29 জুলাই 2020 ভারত সরকার তাদের নতুন শিক্ষানীতি প্রণয়ন করে এবং সেখানে তাদের শিক্ষা ব্যবস্থার কিছু উল্লেখযোগ্য পরিবর্তনের পাশাপাশি তারা গুরুত্ব দিয়েছে দেশের শিক্ষা ব্যবস্থাকে অনলাইনমুখী করতে। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তার দৃষ্টি আকর্ষণ করছে, তিনি প্রশ্ন করলেন আমাদের বিশ্ব ভ্রমণের মাধ্যমে যে শিক্ষা, আমরা যেটা বাড়ি বসে যে শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারছি, সেখানে বিশ্ব ভ্রমণের কি প্রয়োজন যেখানে ভ্রমণের আনন্দটাই বিঘ্ন হবে। তারপর তিনি বললেন যে আমরা কতটুকু শিখতে পারছি। তিনি বললেন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটি ব্যবধান। আমি আমার বক্তাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে ব্যবধানের কথা তারা শ্রেণীকক্ষ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্যে বলতে চাইছেন, অনলাইনেও কিন্তু সেটি খুব দুষ্কর কিছু না। বর্তমান অনলাইনে কমিউনিটি হেল্প এবং থ্রেডস এর মাধ্যমে এবং প্রয়োজনীয় রিসোর্সের মাধ্যমেও একজন শিক্ষক পাচ্ছেন তার শিক্ষার্থীকে 24/7 হেল্প করতে। এমনকি আমাদের শিক্ষা ব্যবস্থার সাথেও এটি কিছুটা মিলে যায়। বর্তমান আমাদের বাংলাদেশের প্রেক্ষিতেও রবি 10 মিনিটস স্কুল, অন্যরকম পাঠশালা কিংবা বহির্বিশ্বে যদি কোর্সেরা, এডেক্স, ইউডেমি, মুকের মতো শিক্ষা প্ল্যাটফর্মও তাদের 24/7 কিছু প্রশ্নোত্তর পর্ব এবং তাদের শিক্ষার্থীদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমাদের প্রতিপক্ষের বিজ্ঞ বক্তারা আমাদের এখন একটি প্রশ্নের উত্তর দিতে না পারলেও আমরা তাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। শেষ করবো, তবে তার আগে একটি উদাহরণ দিয়ে শেষ করতে চাই। টেক জায়ান্ট গুগলের মতো কোম্পানি, এতে প্রায় 36% কর্মীর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা সনদপত্র নেই, কারণ সে সকল কর্মীরা অনলাইন শিক্ষার প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছিলেন নিজেদের কোডিং স্কিল ডেভেলপ করার জন্য। তারা নিজেদের তথাকথিত শ্রেণীকক্ষের 4 দেয়ালে শুধু আবদ্ধ রাখেননি, কারণ তারা ঠিকই বুঝেছিলেন শ্রেণীকক্ষের বেজালে ঢুকে পড়লে তার থেকে সহজ ও কার্যকর অনলাইন শিক্ষার মজাটি তাদের হাতছাড়া হয়ে যাবে। তাহলে এখনো কি আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল সেই অনলাইন শিক্ষার অধিকতর কার্যকর এবং সহজতর ব্যাপারটি থেকে নিজেদের বিপক্ষে রাখবেন বলে ভেবেছেন? উত্তরের আশায় থাকবো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শেখ সাইফুজ্জামানকে, পক্ষের শেষ বক্তা। এখন আমরা চলে যাব বিপক্ষের শেষ বক্তার কাছে। টিম লজিকের সেকেন্ড ইয়ার বিপক্ষের শেষ বক্তা আসিমুসান মাহির। স্যার আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে।
শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশ নিলে শিক্ষা হবে সহজ ও কার্যকর। এক একজন হয়ে উঠবেন বিদ্যাসাগর, দেশ হবে সিঙ্গাপুর কানাডা সমমানের। এতক্ষণ প্রতিপক্ষের মুখে এই গল্পগুলো শুনে স্বপ্নের জগতে চলে গিয়েছিলাম, কিন্তু মেয়েকে অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন কিনে দিতে না পেরে বাবার আত্মহত্যা, 1 কিলো পাড়ি দিয়ে গাছে উঠে করতে হয় ক্লাস। সাম্প্রতিককালে অনলাইন ক্লাস শুরুর পরের এই সাংঘাতিক খবরগুলো মনে পড়ার পর স্বপ্ন থেকে বাস্তবে ফিরে এলাম। এই খবরগুলোই প্রশ্ন জাগায়, সর্বস্তরের শিক্ষার্থীর জন্য অনলাইন ক্লাসে অংশগ্রহণ ঠিক কতটা সহজ ও কার্যকর, নাকি সহজ ও কার্যকরের সংজ্ঞা বলে তা শহরের বুর্জুয়া শ্রেণীর কাজে লাগছে কেবল। আজকের এই বিতর্ক সভার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলীর প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের বিতর্কের বিষয় শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা অধিকতর সহজ ও কার্যকর। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে প্রস্তাবনা বিপক্ষে আমি এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। অবাক হয়ে গেলাম, প্রতিপক্ষের সব বক্তাই বলে গেলেন হাতে একটা স্মার্টফোন, তার সাথে উন্নত ইন্টারনেট সুবিধা থাকলেই অনলাইন ক্লাস করে যুগান্তকারী পরিবর্তন সম্ভব। কিন্তু আশ্চর্যের বিষয়, উন্নত দেশগুলোতে হাতে হাতে স্মার্টফোন ও উন্নত নেটওয়ার্ক থাকার পরও শ্রেণীকক্ষের পাঠদানকেই প্রাধান্য দিচ্ছেন তারা। সাম্প্রতিক করোনা কালে অনলাইন ক্লাসে গেলেও করোনা শেষ মাত্রই পূর্বের অবস্থায় ফেরার অপেক্ষায় উন্নত দেশগুলো। একটু নিউজ পেপার খোঁজ নিলেই তা জানতে পারবেন। অনলাইন ক্লাস যদি এতই সুবিধাজনক হয়, তবে সব থাকার পরও উন্নত দেশগুলোর এই অনলাইন বিমুখী কেন? তাদের এই অনলাইন বিমুখতার পরও আপনার কিভাবে সে অনলাইনের সমাধানের স্বপ্ন দেখছেন? প্রশ্ন রইল। মাননীয় সভাপতি, অনলাইন ক্লাসের জন্য দরকার উন্নত মানের ডিভাইস। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে দেশে মোট শিক্ষার্থী 4,23,00,000। এত শিক্ষার্থীকে ডিভাইস কে দেবে? পরিবার। এডিবির তথ্য মতে দেশে 21.8% মানুষের বাস দারিদ্র সীমার নিচে। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত মিলে সংখ্যাটা আরো ঢের বেশি। এই পরিবারগুলোর শিক্ষার্থীর ডিভাইস ও ইন্টারনেটের খরচ যোগাতে সমর্থ না, তাহলে কে দেবে? শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসায় তো আর বিশ্ববিদ্যালয়ের মতো অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই। সব টাকা আসে সরাসরি সরকার থেকে। তবে কে দেবে? সরকার। এত শিক্ষার্থীকে ন্যূনতম 15,000 টাকার মূল্যে ডিভাইস দিতেও প্রয়োজন 63,450 কোটি টাকা। আবার দিলেও যে কোনো সময় নষ্ট হয়ে, চুরি হয়ে, ভেঙে গিয়ে দরকার হতে পারে নতুন ডিভাইস। মানে খরচ প্রতিনিয়ত প্রতিদিনই হবে। এদিকে জনপ্রতি মাসে 500 টাকা করে ইন্টারনেট খরচ দিলেও বাৎসরিক লাগে 25,380 কোটি টাকা। শিক্ষা খাতের বাজেট কত জানেন? 61,118 কোটি টাকা, যার প্রধানতম ব্যয়ের খাত শিক্ষকদের বেতন, দাপ্তরিক ব্যয়, ল্যাব নির্মাণ, পরীক্ষা নেওয়া, এসবের কোনোটাই কিন্তু অনলাইনে কমবে না। যেখানে শিক্ষার্থীদের ডিভাইস দেওয়াই সম্ভব না, সেখানে আয়ের চেয়ে ব্যয় ঢের বেশি। এই যখন অবস্থা, তখন প্রতিপক্ষের গল্পে সহজ ও কার্যকর অনলাইন ক্লাস বাস্তবে ঠিক কতটা সহজ ও কার্যকর, কিংবা আদৌ সম্ভব কিনা তা কি আর বলতে হয়? আর কেবল বাংলাদেশ নয়, বিশ্বের প্রতিটি স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের প্রকৃত অবস্থা এটাই। সবার হাতে ইন্টারনেট ও ডিভাইস পৌঁছানো যেখানে অসম্ভব, সেখানে শ্রেণীকক্ষে পাঠদানের চেয়ে অনলাইন ক্লাস সহজ ও কার্যকর হওয়ার স্বপ্ন অলীক কল্পনা মাত্র। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ হয়তো ভুলে গেছেন কেবল পুঁথিগত বিদ্যাই সব নয়, পরিপূর্ণ জ্ঞানার্জনের জন্য দরকার পরীক্ষাগারে ব্যবহারিক শিক্ষাও। ঠিক এখানেই অনলাইন ক্লাস একেবারেই অচল। অনলাইনে ব্যবহারিক শিক্ষার জন্য প্রত্যেক শিক্ষার্থীর বাসায় নিশ্চয় একটি ল্যাব বসানো সম্ভব নয়, তাই না? তাহলে সমাধান প্রশিক্ষক স্ক্রিনের সামনে দেখিয়ে দিলে শেষ? এমন হলে তো ইউটিউব দেখেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈমানিক সবই হওয়া যেত। এখানে আসার লাগতো না। যেখানে শিক্ষার প্রধানতম অংশ ব্যবহারিক শিক্ষা অনলাইনে অসম্ভব, সেখানে তা কিভাবে শ্রেণীকক্ষে পাঠদানের চেয়ে সহজ ও কার্যকর হয় তা আমার মস্তিষ্কে ধরছে না। বুঝিয়ে দিয়ে যাবেন আশা করি। প্রতিপক্ষের প্রত্যেক বক্তা বারবার বলে গেলেন অনলাইনে ঘরে বসে ক্লাস করা সম্ভব, কিন্তু বাস্তবে তার উল্টো। জি, তার উল্টো। আপনার শ্রেণীতে খোঁজ নিন, দেখবেন সহপাঠীর একটা বিশাল অংশ ক্লাস করতে পারছে না ঘরের ভালো মানের ইন্টারনেট সংযোগের অভাবে। এই বিতর্ক চলছে, এই বিতর্কে বক্তা আবার ইন্টারনেট দুনিয়ার বাইরে চলে যায়, সেই ভয়ে দলে রাখতে হয় বাড়তি একজন সদস্য। সেখানে সারাদিন ঘরে বসে শিক্ষার্থী সহজেই যুক্ত হচ্ছে পারছে অনলাইনে। এর চেয়ে হাস্যকর যুক্তি বোধ হয় আর হয় না। যারই বলবেন উন্নত দেশের উন্নত নেটওয়ার্ক থাকলে সবই সহজ, কিন্তু না। করোনা কালে অনলাইন ক্লাসের জন্য সকল শিক্ষার্থীকে ডিভাইস দেওয়ার পরও কানাডার গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা অনলাইন ক্লাস করতে ব্যর্থ হচ্ছে দুর্বল ইন্টারনেটের দরুন। তথ্যসূত্র সিবিসি নিউজ। উল্লেখ্য, এই কানাডায় কিন্তু মোবাইল ইন্টারনেট ডাউনলোড স্পিডে বিশ্বের 3য়, অথচ তাদের সেই দেশেরই গ্রামে ইন্টারনেট স্পিড দুর্বল। যেখানে পর্যাপ্ত ডিভাইস দেওয়ার পরও উন্নত দেশগুলোতে গ্রামাঞ্চলে অনলাইন ক্লাস করা কঠিন, কারণ দেশের সর্বত্র দ্রুতগতির ইন্টারনেট কোনো দেশেই নেই। সেখানে বাংলাদেশের মতো অনুন্নত দেশগুলোতে গ্রামাঞ্চলে আনাচে কানাচে হাই স্পিড ইন্টারনেট পাবার ও তাতে অনলাইন ক্লাসে যোগ দেওয়ার স্বপ্ন একটা
ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন অনলাইনে সমাজ বিরোধী শিক্ষার জন্য সুযোগ রয়েছে। জি, সমাজ বিরোধী শিক্ষাই যদি সমাজে ধ্বংস হয়ে যায় তাহলে সেই শিক্ষার কি দরকার আমি তা বুঝতে পারছি না। এতক্ষণ আমিও আমার দলের আলোচনায় এটা পরিষ্কার, অনলাইন শিক্ষা কখনোই শ্রেণীকক্ষের শিক্ষার মতো সহজ ও কার্যকরী হতে পারে না। তাই আসল প্রতিপক্ষ আমাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, অনলাইন ক্লাসে অংশগ্রহণ নয়, শ্রেণীকক্ষে উপস্থিত থেকে শিক্ষার জন্য অধিকতর সহজ ও কার্যকর। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজিমুসান মাহিরকে, বিপক্ষের শেষ বক্তা। এখন আমরা চলে যাব যুক্তি খণ্ডন পর্বে। যুক্তি খণ্ডনের এই পর্যায়ে আজকের যে বিতর্কের বিষয়, শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা অধিকতর সহজ ও কার্যকর, পক্ষে যুক্তি খণ্ডনের জন্য প্রথমে আসছে থার্ড ইয়ার টিম ন্যাশনালিস্ট শেখ সাইফুজ্জামান। আমার কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, যাচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ দলের জ্ঞাতার্থে বলতে চাই, আমরা আজ বিতর্কে এসেছি সম্পূর্ণ শ্রেণীকক্ষকে বাদ দিয়ে দিতে নয়, বরং এটি প্রমাণ করতে যে শ্রেণীকক্ষের তুলনায় অনলাইন শিক্ষা কেন অনেক বেশি সহজ এবং কার্যকর। প্রথম বক্তা যুক্তি দেখিয়ে গেলেন কোন রকমের বর্তমানে পরিত্রাণ পেলেও পরবর্তীতে অনলাইন শিক্ষা স্থায়ী হবে কিনা। তাদের জ্ঞাতার্থ বলতে চাই অনলাইন শিক্ষা আজকে থেকে চালু হয়নি, এবং অনলাইন শিক্ষার ভবিষ্যৎ হিসেবে আমি আমার বক্তব্যে কিছু যুক্তি প্রদর্শন করেই গিয়েছি, আশা করি সেগুলোর খণ্ডন প্রদর্শন করবে। আমরা নাকি শিক্ষা বলতে কেবল বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কে বুঝিয়েছি। আমার দলের প্রথম বক্তা কোনোভাবেই এই শব্দগুলো ব্যবহার করছেন বলে আমার মনে পড়ছে না, বরঞ্চ কেবল আপনারাই অনলাইন শিক্ষাকে বাংলাদেশ কেন্দ্রিক বলেই সব জায়গায় ব্যাখ্যা করার চেষ্টা করতেছেন, যেটা খুবই অনর্থক। ইঞ্জিনিয়ারিং বলতে বুঝিয়েছেন এবং তার ডাক্তারি বিদ্যার কথা বলেছেন। আচ্ছা, আমি বলবো ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি বিদ্যার জন্য হ্যাঁ অবশ্যই হাতে কলমে শিক্ষা খুবই প্রয়োজন, কিন্তু আপনারা কেন শুধু বিজ্ঞানের এই একটা সাইডকে দেখছেন? কেন বিজ্ঞানের অন্যান্য শাখার কথা ভাবছেন না? কেন ভাবছেন না ব্যবসায়ী শিক্ষা রয়েছে? কেন ভাবছেন না কলা অনুষদ, চারুকলা অনুষদ রয়েছে? এত বিশাল ক্ষেত্র ছেড়ে আপনারা কেন ছোট একটা ক্ষুদ্র জায়গায় গিয়ে কেবল শ্রেণীকক্ষের শিক্ষাকেই বড় করে দেখালেন? সেসব জায়গায় যে অনলাইন শিক্ষা অনেক বেশি কার্যকর এবং সহজ, সেটি কেন বলতে চাইলেন না? তারা বললেন নিয়মানুবর্তিতা এবং সামাজিকীকরণের কথা। চলুন তো নিয়মানুবর্তিতা কিভাবে আসে। আপনি একজন মানুষকে স্কুলে ডেকে পুরো সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত বসিয়ে রাখছেন, ভাবছেন কি তার খুব নিয়মানুবর্তিতা শিক্ষা হচ্ছে, খুব শিষ্টাচার শেখানো হচ্ছে? কিন্তু এর ফলে সে যে তার শিক্ষা অর্জন করার যে মনোভাব এবং যার যে কনসেন্ট্রেশন, সেটাই যে সে বাদ দিয়ে দিল, এটা কি একবারও ভেবে দেখেছেন? তারা বললো সামাজিকীকরণ। সামাজিকীকরণের অন্যতম একটা বড় ব্যাপার খাপ খাওয়ানো। কর্মস্থল পরিবর্তন হয় চাকরিজীবী মা বাবা, তাদের সন্তানরা তখন কিন্তু অবশ্যই তার সেই শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করতে বাধ্য হয় এবং পরবর্তীতে সেই নতুন শিক্ষা প্রতিষ্ঠানে খাপ খাইয়ে নেয়, এমনকি বন্ধু নির্বাচনেও অনেক ধরনের সমস্যায় তাদেরকে পড়তে হয়। অনলাইন শিক্ষা বিমুখী, এমনকি তারা প্রশ্ন, আমার তৃতীয় বক্তা প্রশ্ন তুললেন যে আমরা কি সেই কিডনিতে অপারেশন, এমনকি বাংলাদেশ সরকার এমন একটি দরিদ্র দেশ কি কি পদক্ষেপ নিয়েছে। আমি বলতে চাই বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠান বর্তমানে অনেক বেশি শিক্ষক এই জন্য বেশি নিযুক্ত করছেন, যাতে তারা বিভিন্ন প্রশ্নের উত্তর এমনকি তাদের শিক্ষার্থীদের যাতে সর্বসময় তারা সার্ভিসটা দিতে পারেন সেটা নিশ্চিতকরণের লক্ষ্যে। পরিশেষে বলতে চাই, আসুন আমার দলের বক্তারা আমরা আমাদের বক্তব্যকে মেনে নিয়ে আমাদের সাথে গলা মিলিয়ে বলবেন অনলাইন শিক্ষা অধিকতর কার্যকর এবং সহজ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শেখ সাইফুজ্জামানকে যুক্তি খণ্ডনের জন্য। এবার আমরা চলে যাব বিপক্ষের টিম লজিক গেট। যুক্তি খণ্ডনের জন্য আসছে টিম লজিক গেট সেকেন্ড ইয়ারের সাদ আহমেদ। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবারও সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আমাদের পক্ষ দলের বক্তাদের কথা শুনে মনে হলো তারা শুধুমাত্র মুষ্টিমেয় ব্যক্তিদের নিয়ে চিন্তা করছে। এখানে তারা যে বলে যাচ্ছে যে অনলাইন ক্লাসে তারা কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু মাননীয় সভাপতি আমাদের যে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না, তাই সে ব্যাপারে তাদের কোনো মনোযোগই নেই। তারা যে বলে যাচ্ছে যে আমাদের অনলাইন ক্লাসের জন্য অনেক সুবিধা হচ্ছে, সেখানে আমাদের তৃতীয় বক্তা দেখে গেছেন আমেরিকা এবং ইউরোপের মতো দেশেও শিক্ষার্থীরা ইন্টারনেট সুবিধা থাকা সত্ত্বেও তারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না। আর মাননীয় সভাপতি, অনলাইন ক্লাসে অংশগ্রহণের ক্ষেত্রটা শুধুমাত্র বড়লোকদের ক্ষেত্রে, যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে তাদের ক্ষেত্রে সম্ভব। মাননীয় সভাপতি, এখানে আমাদের প্রতিপক্ষ দল বলে গিয়েছেন ওয়ার জোন এবং করোনা ক্ষেত্রের কথা, কিন্তু মাননীয় সভাপতি এগুলো কোনোটাই স্বাভাবিক কোনো পরিস্থিতির সাথে খাপ খায় না। মাননীয় সভাপতি, তারা আমাদের সামাজিক অবস্থা নিয়ে কথা তুলেছেন। সামাজিক অবস্থায় তারা বলেছেন সামাজিক ব্যবস্থা নিয়ে তারা বলেছেন যে সামাজিক ব্যবস্থার কারণে অনেকগুলো প্রশ্নের উত্তর তারা পায় না, কিন্তু মাননীয় সভাপতি এখানে আসলে সমাজের সমস্যা, সমাজকে পরিবর্তন করা এই অনলাইন ব্যবস্থায় মুভ করার চেয়ে বেশি সহজ, তা হয়তো তারা ভুলে যাচ্ছেন। মাননীয় সভাপতি, তারা আরো দেখিয়েছেন বলে গেছেন যে অনলাইনে
শেখা শেখার পর তারা তারা নাকি অনেক কিছু করতে পারবে, এমনকি ব্যবহারিক শিক্ষাও তারা অর্জন করতে পারবে। কিন্তু তাহলে তারা কেন যে একজন অনলাইনে শিক্ষিত ডাক্তারের কাছে তারা নিজের অপারেশন করতে দিচ্ছে না, তা আমার কিছুতেই বোধগম্য হচ্ছে না। মানে সভাপতি তারা কোর্সেরার মতো কিছু কোর্সের কথা বলে গেছেন, যেখানে তারা সম্পূর্ণ মুক্ত এবং ফ্রি দাবি করেছেন। কিন্তু মাননীয় সভাপতি, এটা যে ঢাকা ভার্সিটির মতো কিছু 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 প্রতিষ্ঠানকে এটা ফ্রি দেওয়া হয়েছে তা হয়তো তাদের জানা নেই। এর জন্য আমাদের প্রচুর অর্থ খরচ করতে হয়। মাননীয় সভাপতি, তাছাড়া তারা আমাদের কিছু প্রশ্নের কিছু উত্তর দিয়ে যেতেই পারেনি। যেমন কায়িক পরিশ্রম, যে তারা কি করে এই শিক্ষার্থীরা কায়িক পরিশ্রমের মাধ্যমে কি করে নিজেদেরকে গড়ে তুলবে তা তারা বলেনি। মানসিক সমস্যা যা তারা অনলাইন ক্লাসের জন্য যেগুলো শিকার হচ্ছে তাই সে সম্পর্কে তারা কোনো উত্তর দিয়ে যান নাই। আবার তারা এটাও বলেন নাই যে আমাদের আমাদের যে তাৎক্ষণিক মাথা ব্যথা জাতীয় সমস্যা হচ্ছে এবং এগুলো সমস্যার জন্য আমাদের যে মনোযোগ প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে তারও কোনো সমাধান তারা দিয়ে যান নাই। কিন্তু মাননীয় সভাপতি, এগুলো অনলাইন ক্লাসের তুলনায় আমাদের বাস্তবমুখী ক্লাসে অনেক বেশি কম হয়। কিন্তু মাননীয় সভাপতি তারা আমাদের বক্তব্যের লাস্টে বলে গিয়েছেন যে তারা আবার এই বাস্তবমুখী ক্লাসকে ইগনোর করতেছেন না, তার পাশাপাশি আবার অনলাইন ক্লাসকে রাখতে চাচ্ছেন। কিন্তু মাননীয় সভাপতি, এখানে আমাদের বক্তব্যের বিষয়টা, আমাদের এই বিতর্কের বিষয়টাই হয়তো তার ভুল লেগেছে, এদের সাথে প্রায় একমতই হয়ে পড়েছে। সুতরাং মাননীয় সভাপতি, আমরা মনে করি আমরা আমাদের অবস্থানে খুবই দৃঢ় অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সাদ আহমেদকে, বিপক্ষের শেষ বক্তা এবং বিপক্ষের তার যুক্তি খণ্ডনের জন্য। এর মধ্যে দিয়ে আমরা আজকে বিতর্কের যে দুটি পর্বই শেষ করলাম। শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা অধিকতর সহজ ও কার্যকর। প্রথমে সবাই এই বক্তব্যের পক্ষে বিপক্ষে 5 মিনিট করে বক্তব্য পেশ করেছে, তারপরে যুক্তি খণ্ডন পর্ব শেষ। এখন আমাদের আরেকটি পর্ব রেজাল্ট ঘোষণার পালা। আমরা রেজাল্ট ঘোষণা করব। এরই মাঝে আমাদের বেশ কিছু আমি দেখতে পাচ্ছি যে আমাদের অ্যালামনাই আছেন, আবার শিক্ষক মন্ডলী আছেন। আমরা ওনাদের কিছু কথা শুনবো, ফাঁকে ফাঁকে হয়তো রেজাল্টটা তৈরি করে ফেলবো। তার আগে আমি একটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে যারা পার্টিসিপেট করেছো আজকে, ঠিক আছে, অ্যাটলিস্ট যে একজন যদি বলো পক্ষে, বা থার্ড ইয়ার থেকে আরেকজন সেকেন্ড ইয়ার থেকে বলো যে বিতর্ক এই করার মাধ্যমে তোমাদের মধ্যে কি চেঞ্জটা হলো, বা মানে তুমি কিভাবে বেনিফিটেড হয়েছো কিনা। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? স্যার, আমাদের এই বিতর্কের মধ্যে হচ্ছে স্যার আমরা অনেক উপকৃত হয়েছি যে স্যার ধরেন অনলাইনে অনেকদিন ক্লাস হওয়ার পর আর লকডাউনে সবাই একসাথে থাকার পর বাসায় থাকার পর দেখা যাচ্ছে হচ্ছে আমরা সবাই মানে বোর্ড হয়ে গেছিলাম। এই জায়গায় হচ্ছে ডিবেটটা একটা থ্রিল আনছে, যার ফলে হচ্ছে আমরা মানে কিছু সময় একটু এনজয় করার জন্য পাচ্ছি। শুধুমাত্র আমরা বিতর্কিকটা না, সবাই এনজয় করার জন্য পাচ্ছি। সেই হিসেবে আমি বলবো যে এটা ভালো। এবং আমরা যদি এভাবে যদি পরবর্তীতে বিতর্ক ছাড়া যদি আরো একটু অন্যরকম কিছু অন্য প্ল্যাটফর্ম দিয়ে বিতর্ক ছাড়া বক্তৃতা বা কিছু শুরু করি আগামীতে, মনে হয় স্যার ভালো একটা সময় কাটবে আমাদের। তোমাদের বাসায় কি অনুভূতি বলো তো, ওনাদের কি মনে হয়? মানে তুমি জি যখন স্যার। বিতর্ক করছো, তোমার বাসায় কি অবস্থা তখন, সিচুয়েশনটা? তোমার প্যারেন্টস বা স্যার ভাই বোন আমি তারা হচ্ছে কি? মানে চারপাশে রুম টুম আটকে মানে ফ্রেন্ডের তার এক পাশে বসে করতেছি। কারণ হচ্ছে স্যার গ্রামে তো স্যার বুঝতেছেন, গ্রাম না স্যার, নর্মালি বাসাতে স্যার ধরেন পাশে হচ্ছে যে কেউ এসে হলো ডাক দিল হয়তো, বা ধরেন স্যার পাশে বাসার বাইরে হয়তো বা জানালার বাইরে একটা কুকুর বা বিড়াল ডেকে উঠলো, স্যার এটাও কিন্তু প্রবলেম হয়। এই কারণে স্যার জানালা টানালা সব অফ করে দেখা যাচ্ছে হচ্ছে বসে থাকতে হয়, আর ফ্যামিলি সবাইকে বলতে হয় যে এদিকে আইসো না, মানে এরকম আর কি সেটা স্যার। বলছি না, আমি বলতেছি তুমি যে বিতর্ক করছো তারা তো জানে নিশ্চয়ই, তাদের অনুভূতিটা কি জি বা স্যার। তারা কি বলছে, সেটা জানতে চাচ্ছি। স্যার তাদের অনুভূতি যে হচ্ছে এটাতে তো স্যার অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, আর হচ্ছে হুম। আহ, অবশ্যই ভালো স্যার, সবাই আমি পজিটিভ আসলে লিভে পয়েন্টটা মনে নিচ্ছে। ক্লিয়ার করতে পারি না। আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই। সেটা হচ্ছে যে আমরা তো পড়াশোনার পাশাপাশি এই ধরনের অ্যাক্টিভিটিস করছি, সেটা নিয়ে তাদের চিন্তা ভাবনাটা কি ছিল আর কি, সেটা বলছিলাম। আচ্ছা, যাই হোক, এখন স্যার পক্ষে আমার ফ্যামিলি এটাতে পজিটিভ, আমার ফ্যামিলিতে প্রবলেম নাই, বাট বাকিদের কথা বলতে পারছি না। প্রবলেম কারোই হবে না। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। টিম ন্যাশনালিস্ট, তোমাদের পক্ষে থেকে একটু বলো। আর রাজু, তুমি স্যার, আমাকে একটু মার্কগুলি দিয়ে দিও। সত্যি কথা বলতে স্যার, আমাদের এরকম একটা প্ল্যাটফর্মে আনার জন্য স্যার আপনাদের যারা অর্গানাইজার ছিলেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ স্যার। এই কয়েকদিন হয়তো স্যার আমাদের অনলাইন ক্লাস চলেছে, আমরা খুব বেশি হয়তো পড়াশোনার মধ্যে লিপ্ত ছিলাম না, কিন্তু বিতর্ক আসার কারণে আমরা মানে পড়াশোনার ভেতর বেশ কিছুদিন ভালোভাবেই ইনভলভ ছিলাম। পড়াশোনা একটা ভালো আমাদের একটা ফ্লো ছিল আমাদের টিম মেম্বার। আর এখানে আমরা যে সামনে 3 জন আসছি বা আমাদের যে চতুর্থ মেম্বার, তাছাড়াও আমাদের পেছনে আরো 6-7 জন আমাদের হেল্প করার জন্য ছিল আমাদের 52 ব্যাচ থেকেই। তাদের হেল্পটা আমরা কোনোভাবেই আসলে ফেলে দিতে পারতেছি না। নিশাত তাসনিম, মালিশা ইসলাম, তপতি,
প্রমিত বসাক, শাহমাত মুস্তাফি, তাসিন তোমরা এই এদের যে কথা। পিছনে তো একটা টিম কাজ করেছে, দ্যাটস গুড, কিন্তু তোমরা কমিউনিকেট করতে কিভাবে? স্যার আমরা জুম মিটিং এ রেগুলার 2বার করে আসতাম। আমি ছিলাম, যেহেতু আমি দলনেতা, আমি হোস্ট হতাম জুম মিটিং এর, আমি সব ব্যবস্থা করতাম। আমরা বসে বসে অনেকক্ষণ যাবত আমরা সব ডিসকাস করে পয়েন্ট বের করতাম। এখানে আজকে স্যার হার জিতটা বড় না, মানে সত্যি কথা বলতে আমরা আজকে বিতর্কটা মানে অনেকদিন পর মানে এনজয় করলাম। আমরা তো স্যার প্রফেশনাল বিতর্কি কেউই না। আমি যখন শাকিল আমাকে শুরুতে বলে, আমি একদম কোনো কথা ছাড়াই বলে দিই হ্যাঁ অবশ্যই আসা যায়। আমি কখনো করিনি, যেহেতু বিতর্ক করে দেখি, কিন্তু আসলে স্যার বিতর্ক ব্যাপারটা যে আসলে এতটা মজা, এটা না করলে কখনোই বুঝতাম না। আর সেজন্য অফকোর্স স্পেশাল থ্যাঙ্কস গোস টু ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। স্যার আমি এই ক্ষেত্রে একটা আমরা স্যার যখন স্যার স্যার আমি অ্যাড করতে চাচ্ছি আমাদের স্যার পুরো ডিবেটটাতে মানে প্রথম দিন ডিবেটে আমাদের মাইনুল স্যার এবং আতিকুর রহমান আহাদ স্যার আমাদের অনেক হেল্প করছিলেন। আর দ্বিতীয় দিন বিতর্কে ডিপার্টমেন্টের মাস্টার্সের রাকিব রহমান শাওন ভাই অনেক হেল্প করছিলেন তারা সহ, এবং আমাদের পুরো ব্যাচ আমাদেরকে অনেক হেল্প করছিলেন স্ক্রিপ্ট তৈরি থেকে সবকিছুতে। সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই পাশাপাশি। আচ্ছা ঠিক আছে। আর স্যার আমরা বলো স্যার আমরা জি স্যার স্যার আমরা তো স্যার বাসায় স্যার ওইখান থেকে হল থেকে এসে পড়ছি প্রায় 6-7 মাসের মতো হইলো। তো স্যার হলে যখন থাকতাম তখন স্যার ওইখানে বিভিন্ন খেলাধুলা হইতো বা কোনো সেমিনার হইতো বা আমরা পরীক্ষা দিতাম বা ক্লাস টেস্ট দিতাম, এগুলোতে স্যার মানে সবকিছুর মধ্যে স্যার একটা হারা জিতার বা মার্কস কম বেশি পাওয়ার স্যার একটা টেনশন কাজ করতো স্যার। এটা কিন্তু স্যার ভালো লাগে। ধরেন স্যার একটা পরীক্ষা দিলাম, পরীক্ষাটা কেমন ভালো হলো নাকি খারাপ হলো, মার্ক কত হবো স্যার, এই যে একটা টেনশন। তারপর স্যার কোনো একটা প্রতিযোগিতায় কোনো একটা খেলায় অংশগ্রহণ করলাম, হারবো নাকি জিতবো, এই যে একটা টেনশন, এই টেনশনটা স্যার এই গত 6-7 মাসে স্যার মাথায় আসে নাই। কিন্তু স্যার ডিবেটটা করার ফলে স্যার একটা এক্সাইটমেন্ট কাজ করছে, কি হারবো না জিতবো, কিভাবে কি করবো স্যার, মানে সময়টা স্যার ভালো কাটছে এই কয়েকদিন। ঠিক আছে, ধন্যবাদ শাকিলকে। আমি ছোট্ট দুইটা কথা বলে আমি অন্যদের কাছে চলে যাচ্ছি। আমি আমার অনুভূতি ব্যক্ত করবো না আজকে ওই ধরনের কিছু না। আমার কাছে দু একটা জিনিস মনে হচ্ছে, যেমন তোমরা যখন উদ্ধৃতি দাও, সেই উদ্ধৃতিটা ইংলিশে এত তাড়াতাড়ি বলা হয়, আমরা কিন্তু ক্যাচ করতে পারি না, ঠিক আছে? এবং আমার কাছে মনে হয় উদ্ধৃতির সাথে যদি কি বলেছেন অর্থাৎ বলে বাংলাটা বলে দিতে ভালো হইতো, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি মনে করি যে যারা বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তারা তাদের স্কিল তো ডেভেলপ হয়েছে, তারা কিন্তু একটা স্টেপ এগিয়ে গেল, এবং বিহাইন্ড দ্য সিন যারা কাজ করেছে তারাও, ঠিক আছে? এবং যারা শুনেছি আমরাও কিন্তু অনেক কিছু নতুন করে শুনলাম। আমরা যেভাবে ভেবেছিলাম আজকে টপিকটা নিয়ে, সেখানে তোমরা অন্য আঙ্গিকেও দেখেছো, ঠিক আছে? কেউ কেউ এটাকে মানে বাংলাদেশের পার্সপেক্টিভ বলার চেষ্টা করেছে, কেউ গ্লোবাল পার্সপেক্টিভ বলার চেষ্টা করেছে, বিভিন্ন আঙ্গিকে বিষয়গুলো এসেছে। আচ্ছা, সো আমি মনে করি তোমাদের স্কিল ডেভেলপমেন্ট তো হয়েছে এবং এটা তোমাদের ভবিষ্যতে ভালোই কাজ দিবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি পুরো বিতর্ক প্রতিযোগিতা যেটা খেয়াল করছি, সেটা হচ্ছে তোমাদের একটা ছিল যে আমরা যারা খেলা ফলো করি ভালো করে, ফুটবল খেলা বা ক্রিকেট খেলা, দেখবা যে ওই টিমগুলির একটা টার্ম তারা ইউজ করে, ট্যাকটিস। আমি দেখলাম যে আসলে যেহেতু সবগুলো বিতর্কে ছিলাম, আমি দেখলাম যে এখানেও কিন্তু তোমরা বেশ কিছু ট্যাকটিস ইউজ করেছো। ফর ইনস্ট্যান্স, টিম কম্বিনেশন চেঞ্জ করা, ঠিক আছে? প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, আবার দেখা যাচ্ছে দ্বিতীয় বক্তা কখনো যুক্তি খণ্ডনে, কখনো প্রথম বক্তা যুক্তি খণ্ডনে, ঠিক আছে? এরকম আমি দেখেছি এবং আমি জিনিসটা ফিল করেছি, দেখলাম যে ওরা এইটা নিয়েও একটা প্ল্যানিং করছে, ঠিক আছে? এবং ফার্স্ট ইয়ারের টিমটার একটা দিন যেটা হলো যে ওদের একজন বক্তা নেটওয়ার্ক ইস্যুর জন্য ভালো করে বলতে পারলো না, ঠিক আছে? তখন টকির দিন মনে হয়, তখন ওদের যে ব্যাকআপ ছিল সে অতটা ভালো পারফর্ম করতে পারে নাই, দুঃখজনক ভাবে, হয়তো অতটা প্রিপেয়ার ছিল না। যার জন্য দেখা গেছে যে তোমার আলটিমেটলি ওদের পারফরমেন্সটা খারাপ হয়ে যায়। তো ওইটারও দেখলাম যে একটা টিম মনে হলো থার্ড ইয়ার, ওরা মনে হলো যে ওই কি করলো যে শাকিল মনে হয় আগে প্রেজেন্ট করছিল, কিন্তু ওই দিন সে কোনো প্রেজেন্টেশনই দেয় নাই, মানে স্পিচ দেয় না আগের বক্তৃতাটায়। সে চলে গেছে একেবারে ব্যাকআপ হিসেবে, এবং আমার ধারণা ওর কাছে 3 জনের স্ক্রিপ্টই ছিল, যদি কেউ ফেল করতো ও পড়তো, এটা ছিল ওর প্ল্যান, ঠিক আছে? সো আমার কাছে মনে হয়েছে আর কি যে এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাকটিক্স তোমরা প্লে করেছো, দ্যাট ওয়াজ গুড, ঠিক আছে? যে পজিটিভলি নেওয়া এবং এই জিনিসগুলো নিয়ে কাজ করা, ঠিক আছে? তো আর হচ্ছে ভাষা চয়নটাও আমার কাছে মনে হচ্ছে যে আমরা ইউজুয়ালি কিন্তু প্রচুর ইংলিশ টার্ম ইউজ করি আমাদের সাবজেক্টের কারণেই, কিন্তু এখানে দেখলাম যে না, তোমরা সাধারণ বিতর্কে যেরকম হয় ন্যাশনাল লেভেলে বা ক্লাসিক্যালি যেরকম হয় সেরকম ভাবে আমি দেখলাম যে তোমাদের শব্দ চয়নগুলো সেরকম ছিল। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা, আমার কিছু বলার নেই, আমি চলে যাব এর ফাঁকে আমাদের একজন অ্যালামনাই আছেন, শাহরিয়া জোহা পাবেল। সে আমার বন্ধু, ক্লাসমেট, এবং ন্যাশনাল লেভেলে স্কুল কলেজ থেকে সে বিতর্ক করতো। তা ওর কাছ থেকে আমি বেশ কিছু হেল্প নিয়েছিলাম। এখন পাবেল, তুমি যদি তোমার থেকে কিছু একটু বলো, এই ফাঁকে আমি রেজাল্টটা ক্যালকুলেট করবো, আর এরপরে হয়তো আমি কয়েকজন শিক্ষক মন্ডলীর অনুভূতি ব্যক্ত করার জন্য বলবো। ধন্যবাদ স্যার। বিতর্ক খুবই জনপ্রিয় একটি শিল্প এবং বিতার্কিকরা
বড়ই অজনপ্রিয়। কারণ বিতর্ককে সফল করতে বিতার্কিকরা ব্যক্তি জীবনেও এটা চর্চা করে। এর ফলে হয় মানুষের সাথে কনফ্লিক্ট হয় অনেক, কারণ যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করা হয়। অনেকে হয়তো পছন্দ করে না যে আমি তোমাকে কেন ভালোবাসবো, এটা যুক্তি দিয়ে বুঝতে হবে। তো এইগুলো হচ্ছে বিতার্কিকদেরকে অজনপ্রিয় করে তোলে। কিন্তু বিতর্ক শিল্পটা আসলে খুবই জনপ্রিয়। আমি তো অভিভূত যে এত চমৎকার করে তোমরা বিতর্ক করলে। ঠিক আমি 93-4 এই সময় বিতর্ক করার সুযোগ হতো। তো ওই সময় আমি বিতর্ক সম্পর্কে শিখেছিলাম যে পৃথিবীতে 3 ধরনের বিতার্কিক হয়। এক হচ্ছে অগ্নিবর্ষী বক্তা, যেমন বঙ্গবন্ধু একজন উদাহরণ অগ্নিবর্ষী বক্তা। দ্বিতীয় হয় হচ্ছে যুক্তিবাদী এবং সহনশীল, যেমন বারাক ওবামা আমার চোখে কারেন্টলি আমার মনে হয়। আজকে ছিল সাইফ, ছেলেটা যুক্তিবাদী এবং সহনশীল, এই ক্যাটাগরি। তারপরে থার্ড ক্যাটাগরি আসে হচ্ছে পুরনো গাড়ি বিক্রেতা ক্যাটাগরি বলা হয়, মানে গাড়িটা নতুন না কিন্তু এটা এতবার বলা হয় যে রিপিটেডলি যে এটার অনেক গুণ আছে, দেখো অনেক অ্যান্টিক প্রপার্টি, মানে রিপিটেডলি তুমি একটা সেম জিনিসকে সেল করলে সেটা একসময় বিক্রি হয়। তো এটা থার্ড ক্যাটাগরি। আমার একটা ছেলেকে পেয়েছি আসলে রিপিটেডলি বলছিল, মাহির হচ্ছে অগ্নিবর্ষী। আচ্ছা, তো এই 3 ধরনের ক্যাটাগরির বিতার্কিক হয়ে থাকে এবং আজকে প্রায় সবাই তোমরা কেউ না কেউ এই কোনো না কোনো ক্যাটাগরি আসলে করেছো। যেমন শাকিল খুব মানে চমৎকার শব্দ ব্যবহার করো, যেমন তুমি ব্যবহার করেছো যে ই লার্নিং থেকে ই ফেলে দেওয়াটা। তো আমরা এই ধরনের মজার মজার ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। আসলে তুমি 4 মিনিট কথা বলবা। আমি আসলে একটা বই পড়ছিলাম কিছুদিন আগে, ওখানে বলছিল যে যদি তুমি 10 মিনিট 20 মিনিট স্পিচ দাও তাহলে তোমার 1 সপ্তাহের প্রিপারেশন নিতে হবে, আর যদি তুমি 10 মিনিট স্পিচ দাও তাহলে তোমাকে অ্যাটলিস্ট 2 সপ্তাহ, মানে তোমার কথা যত ছোট হবে তোমার প্রিপারেশন টাইম তত বড় হবে। এই জন্য সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করা, যেমন শাকিল ব্যবহার করেছে। আখি অনেক স্ট্যাটিস্টিক্স ব্যবহার করেছে, সেখানে দেখা যাচ্ছে যে বলছে যে ক্লাসে 40% উপস্থিতি, তাদের মধ্যে আবার 76% ডিউ টু কানেক্টিভিটি তারা ডিবেটে ক্লাসে অংশগ্রহণ করতে পারে না, বাট সোর্স নেই কিন্তু এই দুটো তথ্যের। সো আমরা তথ্যগুলো দিলে, সোর্স গুলো দিলে বেটার হয়, এগুলো আরো মানে গ্রহণযোগ্যতা বাড়ে। আমি জানি অবশ্যই এটা সঠিক তথ্য, বাট সোর্স বললে গ্রহণযোগ্যতা বাড়ে। পূজা রয় হচ্ছে অনেক ডিপ্লোম্যাটিক, এক্সেলেন্ট আর কি, মানে সে একটা শব্দ ব্যবহার করেছে, আমরা যেন গ্রহণযোগ্য করে তুলি, শেষে বলেছে অনলাইনে। সো সে কিন্তু আসলে ফাইট করে না যে এটাই সঠিক, আমি সঠিক, মানে এটা অনেক ডিপ্লোম্যাটিক, বা এটাও হচ্ছে শেখ সাইফ স্টাইল, যেটা হচ্ছে যুক্তিবাদী এবং সহনশীল। আমি শুনেছি শাহিদ আহমেদ, উনি একজন অগ্নিবর্ষী বক্তা, উনি রিপিটেডলি একটি শব্দ ব্যবহার করেছে যে মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি। এই বিতর্ক 60 জন পিপল উপস্থিত আছে, তো একজন না, কিন্তু মানে একজনকে কনভিন্স করে আসলে উইন হওয়া যায় না, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ব্রডার অডিয়েন্স, মানে সবাইকে নিয়ে। তো এই ছিল। আর মেহের এবং শেখ সাইফ এক্সেলেন্ট, তোমরা দারুণ, সবাই খুব দারুণ, আসলে ভাল লাগছে আমাকে সুযোগ দেওয়ার জন্য স্যার জুনাইবুর রশিদ এবং আমার চেয়ারম্যান স্যার উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম স্যার, এবং সবাইকে আমার ধন্যবাদ আমাকে কথা বলতে সময় দেওয়ার জন্য। আমার জন্য ক্লক দেওয়া হয়নি, এই জন্য দেখে ভালো লাগলো, 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। ধন্যবাদ শাহরিজা পাবেলকে, ও দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, আরব আমিরাতে দুবাই থেকে। আমাদের মধ্যে শিক্ষক মন্ডলীর মধ্যে আছেন সাজ্জাদ মোহাম্মদ সামন ইমরান। সাজ্জাদ ভাই একটু যদি কিছু বলেন। আফিয়া, তুমি যে আমাকে একটু হোস্ট করে দিও তো। জি স্যার। স্যার করে দিয়েছি। থ্যাংক ইউ। সাজ্জাদ ভাই শুনতে পাচ্ছেন? সাজ্জাদ মোহাম্মদ সামাউন ইমরান নাই মনে হয়, নাকি ছিল তো। রাজু কিছু বলবা?
আসসালামু আলাইকুম। হ্যাঁ সরি, আসলে আমার এরকম কিছু বলার নেই। আহ, আমি জাস্ট শুরুতেই ধন্যবাদ দিব মামুন স্যারকে এবং হচ্ছে মানে স্পেশালি আপনাকে, মানে জুনায়দ রশিদ স্যারকে। কারণ জাস্ট উনি যে এই যে আজকে ডিবেট কম্পিটিশন হচ্ছে, এই ডিবেট কম্পিটিশনের পিছনে উনি যে কি পরিমাণ পরিশ্রম করেছেন সেটা আসলে আমি খুব কাছে থেকে দেখেছি, তো আমি জড়িত, সেই জন্য আমি জানি যে উনি লাস্ট পর্যন্ত, ফার্স্ট থেকে একদম শুরু করে লাস্ট পর্যন্ত আজকে পর্যন্ত অনেক পরিশ্রম করেছে। আর মামুন স্যার সেটাতে সাপোর্ট দিয়ে গেছেন, আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার, সেই জন্য অনেক ধন্যবাদ জানাই। আর স্টুডেন্টদের জন্য বলবো, আসলে এই ধরনের প্রোগ্রাম খুব বেশি দরকার। প্রথমে যখন এই প্ল্যানটা আসে, জুনায়দ রশিদ স্যার আমাদের বলতেছিল যে আমরা চাইলে এরকম একটা ডিবেট কম্পিটিশন অর্গানাইজ করতে পারি, কারণ স্টুডেন্টরা এখন তো প্যান্ডেমিকের মধ্যে পড়ে যেটা প্রবলেম হয়ে গেছে, অনেক স্টুডেন্টদের মধ্যে অনেক রকম আমরা মানে ইনফরমেশন পাচ্ছি। দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট বা আমাদের স্টুডেন্ট বা বাইরের স্টুডেন্ট অনেকদিন বাসায় থেকে ফ্যামিলির সাথে ইনভলভমেন্টটা ওইরকম নেই, বা কোনো কাজে ইনভলভমেন্ট নেই, সারাক্ষণ বাসায় একা একা বন্দি থাকে, মেন্টালি সে আনস্টেবল হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম কাজকর্ম দেখা দিচ্ছে, মানে সে মেন্টালি স্টেবল না এরকম দেখা দিচ্ছে অনেক জায়গায় শুনতেছি। সো আসলে আমরা প্যান্ডেমিকের মধ্যে যদি বাসায় বসে না থেকে, একদম আইডিয়াল বসে না থাকে, যদি এরকম একটা প্রোগ্রাম করতে পেরেছি এবং স্টুডেন্ট অ্যাটেন্ড করেছে, তারা এই যে শাকিল বলল মনে হয় যে তারা তো গ্রামে চলে গেছে, অনেকদিন হয়ে গেছে, কিন্তু গ্রামে যাওয়ার পরে দেখা যাচ্ছে সবাই সবার থেকে আইসোলেটেড হয়ে গেছে। তো এই আমরা ডিবেট কম্পিটিশন করার পরে হয়তো বা সবাই আবার সবার সাথে কানেক্টিভিটি বাড়িয়েছে, সবার সাথে মিটিং করেছে, এটা নিয়ে আলোচনা করেছে, সো কানেক্টিভিটি বেড়েছে। সো আমার মনে হয় ধীরে ধীরে আমরা আবার নতুন করে ইনভলভ হতে পেরেছি। সো খুব ভালো উদ্যোগ। আর আমার জায়গা থেকে আমি যতটুকু পেরেছি সাহায্য হেল্প করতে সেটা চেষ্টা করেছি। আর ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাহিদুল ইসলামকে। এখন আমরা চলে যাব, আর কোনো শিক্ষক মন্ডলী আমি দেখছি না। রাজু বা আফিয়া, তোমরা যদি দেখে থাকো একটু বলতে পারো, তাহলে আমরা চেয়ারম্যান স্যারের কাছে সোনালী চলে আপু যাবো। ছিল একটু আগে, এখন আছে কিনা আমি বলতে পারছি। সোনালী কি আছো? আর কেউ কিছু বলতে যদি চাই স্যার, যদি কাউকে সুযোগ দেওয়া যায় কিনা দেখ। যারা নন পার্টিসিপেন্ট, মানে পার্টিসিপেট করে নাই একেবারে, এরকম যদি কেউ কিছু বলতে চাও, ঠিক আছে, 1 মিনিট। মানে আর আদার্স যারা আছে হ্যাঁ পার্টিসিপেন্ট, হ্যাঁ, মানে জেনারেল পার্টিসিপেন্টস আমরা আজকে প্রায় 60 জনের উপরে আছি এখানে, ঠিক আছে, একেবারে পার্টিসিপেট করে নাই, বাট তাদের মধ্যে থেকে যদি কেউ কিছু বলতে চাও। বিধান? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, কিছু বলো। স্যার, আমাদের ডিপার্টমেন্টে স্যার হচ্ছে এই অনেক আগে নবীন বরণ, তারপর পিকনিক, এবার স্যার বর্ষবরণ হতো, এবার বর্ষবরণ করোনার জন্য হয়নি, আমাদের একটা ইভেন্ট কমে যায়। আমাদের কিছু কিছু স্টুডেন্টদের জন্য এই যে ইভেন্ট গুলো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো স্যার অনেক ইম্পর্টেন্ট। স্যার একটু পড়ালেখার গন্ডি থেকে বের হয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোর জন্য অনেক সময় মুখিয়ে থাকে। এক্ষেত্রে স্যার হচ্ছে এই ডিবেটটা খুবই একটা প্রশংসনীয় একটা উদ্যোগ স্যার। আমি খুবই আনন্দিত যে আমাদের এরকম একটা ডিবেটের সুযোগ করা হয়েছে স্যার। আমি ডিবেট গুলো দেখে যে মানুষ যে আমাদের মধ্যে কিছু মেধা লুকিয়ে থাকে, মানুষজন অনেকে শুরুতে ডিবেট করেনি, কখনো ডিবেট করেনি, এই ডিবেট করার যে সুযোগ তারা পেয়েছে, তারা ডিবেট করার মাধ্যমে নিজের প্রতিভা খুঁজে পাওয়ার যে সুযোগ পেয়েছে, সেটা দেখে স্যার আমি খুবই আনন্দিত স্যার। ধন্যবাদ আপনাদের সবাইকে এই ডিবেটটা আয়োজন করার জন্য। ধন্যবাদ বিধানকে। সর্বশেষ স্টুডেন্টদের মধ্যে থেকে তো নিজের থেকে কেউ বলবে না, আমারই ঠিক করে দিতে হবে মনে হচ্ছে। ইমন, মাস্টার্স ফার্স্ট সেমিস্টার, কিছু বলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের মানে আমি খুব আমাদের ব্যাচের 2টা বিতর্কে ছিলাম, আর আজকে ফাইনালে ছিলাম। তো মানে আমি যখন বিতর্কগুলো শুনতেছিলাম, আমি আসলে অবাক হয়ে যাচ্ছিলাম যে ওরা এত সুন্দর করে বলতেছে। আমাদের ব্যাচের কয়েকজন হলো ন্যাশনালে ডিবেট করেছে, কিন্তু ম্যাক্সিমামই ডিবেট করেনি আগে। তো ওই হিসাবে ওরা যেভাবে তারা মানে প্রচেষ্টা ছিল, আমার কাছে লাগছে অনেক মানে মানে অসাধারণ লেগেছে। আর তবে স্যারদের আমি খুব ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা প্যান্ডেমিকের মধ্যে আমাদের একটা বিনোদন বা আমাদের একটা থেকে
মানে একটা একঘেয়েমি থেকে আমরা যে একটা মানে মুক্ত হতে পারলাম, সেটার জন্য ডিপার্টমেন্টের সবাইকে এবং স্পেশালি জুনাইবুর রশিদ স্যার এবং চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ ইমন। এখন আমরা চলে যাব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস এম মোস্তফা মামুন স্যারের কাছে। স্যার প্লিজ। কি বলবো সেটাই ঠিক বুঝতে পারছি না। তো আজকে একটু ভিন্ন ধর্মী ভাবে বলি যে আজকে যেহেতু শেষ প্রতিযোগিতার শেষ দিন, আজকে একটু পরেই সবাই উন্মুখ হয়ে আছে ফলাফলের জন্য। আমি জানি যাই বলি না কেন, এখন সবচেয়ে বেশি যাদের মনে কাজ করছে ভিতরে ভিতরে সেটা হচ্ছে এই দুটা ব্যাচের প্রতিযোগী বা বিতর্কিকরা এবং এই ব্যাচের ছাত্রছাত্রীরা ব্যাচ ফিলিংস এর কারণে যে তারা কি রেজাল্ট পাবে। যাই হোক, রেজাল্ট একটা তো হবেই রেজাল্ট, তবে ভালোই বলেছো তোমরা। আর এই যে প্রস্তুতি, ব্যাকগ্রাউন্ডে অনেক টাইম এনার্জি ব্যয় করতে হয়, সেটার জন্য আমি ফয়সলকে অনেক অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে এই প্যান্ডেমিকের মধ্যে এতগুলো বাচ্চা কাচ্চাদের তুমি এই যে রেখেছো আর কি, একটা ফোরামের মধ্যে, একটা প্রোডাক্টিভ ফোরামের মধ্যে যে রাখতে পেরেছো। এবং আজকে 60 জন স্টুডেন্ট বা টোটাল পার্টিসিপেন্ট আর কি বলি এখানে প্রায় উপস্থিত হয়ে আছে, এটা কম কথা না। তো সকলকে এইভাবে একত্রিত রাখা এবং তুমি যে সময় দিয়েছো প্রতিটা দিন, শুধু যদি এতটুকুই বলা হয় যে হ্যাঁ আমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে প্যাট্রোনাইজ করেছি, কিন্তু সরাসরি সময় দিয়েছো তুমি প্রত্যেকটা পরিচালনা করা, লটারি করা। আর যারা স্টুডেন্ট তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটু খেয়াল করবে তোমাদের শিক্ষকদের জন্য। তোমাদের শিক্ষকরা তোমাদের জন্য কিন্তু অনেক কিছুই ভাবেন ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ, অভিভাবক সুলভ। ইন সাম কেসেস আমি মনে করি অনেক বিষয়ে হয়তো তোমার শিক্ষকরা তোমার অভিভাবকের চেয়েও বেশি করছে। তোমরা খেয়াল করে দেখবে কিছু কিছু বিষয়ে দেখবে যে তোমার বাবা মা যে জিনিসটা তোমাকে করতে পারছে না অভিভাবক হিসাবে, দেখবে শিক্ষক সেটা করছেন। তো তোমরা এই জিনিসগুলো মূল্যায়ন করার চেষ্টা করবে এবং পরবর্তী জীবনে when you go out of the university, actually then you start thinking and the feeling is more and more, যতই দিন যায় পুরনো হয়ে যায় তখন অনুভূতিগুলো বাড়তে থাকে। আমাদেরও তাই হয়েছিল, এটা এখন বলে হয়তো বোঝাতে পারবো না। শুধু একটা ছোট্ট একটু তোমাকে বলি, তোমাদের এই যে ডিবেটটার জন্য একটা জাস্ট আমি এই যে অনলাইন ডিবেট কম্পিটিশন একটা গ্রুপ আছে, গ্রুপ খোলা হয়েছে। আমি মোস্টলি কিছু শিক্ষক এখানে আছেন। তো একটা টপিক যখন ঠিক হয়, সেই টপিক যখন ঠিক হয়, দেখো প্রত্যেকটা টপিকের মধ্যে কতখানি ব্যাকগ্রাউন্ডে কাজ করা হয় জানো, তোমরা জানো না। আমি জাস্ট উদাহরণ দিই, আমি তোমরা অন্যভাবে নিও না, আমি এই চ্যাটিংটা পড়ি একটু, তাহলে তোমরা বুঝবে। এই যে মেসেঞ্জারে কয় তারিখে, 26 তারিখে ফয়সাল বললো যে নেক্সট সানডে ফাইনাল টপিক বলে ছেড়ে দিল, দিয়ে সে একটা টপিক চালু করে দিল, শেয়ার করলো যে অনলাইন প্ল্যাটফর্ম নয়, শ্রেণীকক্ষের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখাই হচ্ছে যথাযথ উপায়। খেয়াল করো, দেখো আমরা কত ভাবছি, অনলাইন প্ল্যাটফর্ম নয়, শ্রেণীকক্ষের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখাই হচ্ছে যথাযথ উপায় বলে লিখলো কি, কমেন্ট প্লিজ, উই নিড টু গিভ দ্য টপিক বাই টুডে। আচ্ছা, আতিক আবার লিখলো, ইট ইজ টু ইজি অ্যাজ ক্লাসরুম, ইউ ক্যান সে ডিউরিং করোনা অর সিমিলার প্যান্ডেমিক অর ওয়ার সিচুয়েশন। এরপরে আবার বলছে, ইফ উই সে প্যান্ডেমিক দেন অনলাইন ক্লাস ইজ দ্য অনলি সলিউশন। তখন এক টিমের ডিবেট করা টাফ হয়ে যাবে বলছে, ফয়সল বলছে এটা। আবার আতিক বলছে, দেন দিস টপিক উইল বি ইনক্লাইন টু এনি সাইড ইজিলি। আরেকজন বলছে আবার এই যে আমি একের পর এক কথাগুলো বলছি,
এই করতে করতে বহুদূর যে তারপরে আমি এসে আবার শেষে অ্যাড করলাম যে শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা অধিকতর সহজ ও কার্যকর দিয়ে আমি বললাম যে এটার উপর সর্বসময়ের সর্ব অবস্থার জন্য বিতর্ক করার সুযোগ আছে। আমি টপিকটাকে এই জায়গায় ডিবেটেবল করে দিলাম যে পরিচালনা অধিকতর সহজ ও কার্যকর, দুটা জিনিস রাখলাম, একটা হচ্ছে সহজ এবং একটা কার্যকর। একটা কিন্তু আর একটার সাথে কন্ট্রাডিক্ট করবে, সহজ হলেই হবে না, সেটা কার্যকর হতে হবে। সুতরাং পক্ষে এবং বিপক্ষে দুখানেই ডিবেট করার কিন্তু সুযোগ তৈরি করে দিলাম, সহজ ও কার্যকর এই শব্দটা ব্যবহার করে। এবং এই দুটো শব্দের উপরেই এই ডিবেটের কিন্তু অনেক কথোপকথন হলো আজকেও। পরবর্তীতে ফয়সল বললো যে স্যার পরিচালনা না বলে সবই ঠিক থাকলো, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা। তো এই বলে আমরা সর্বশেষে এই আজকের এই বিতর্কের টাইটেলে আসছি, শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম অংশগ্রহণ করা অধিক সহজ ও কার্যকর। তোমরা অনেক ভালোই ডিবেট করেছো, অনেক কিছুই বলেছো। সবচেয়ে বড় কথা যে ডিবেট আগেও আমি বলেছি যে আমি চট করে পক্ষে বা বিপক্ষে একজন মানুষের মন চলে যায় একটা টপিকে সবসময়, শোনা মাত্রই চট করে তার মনে বলে যে না এটার পক্ষটাই ঠিক। কিন্তু লটারি হয়ে যখন তোমার পক্ষে বা বিপক্ষে যেদিকে তুমি পাও না কেন, তখন আর বিষয়টা অমন থাকে না। তখন ইউ স্টার্ট থিঙ্কিং যে যেটাই হোক না কেন আমাকে এই বিষয়কে সংজ্ঞায়ন করা, এখানে যে কি সমস্ত কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড গুলোকে গ্রাফস করা এবং সেগুলোকে ডিফাইন করা। এবং অনেক সময় প্র্যাকটিস আছে যে ডিফাইন করার সময় আমি তোমার পক্ষে যদি যাই সেই জন্য একটু টুইস্ট করে ডিফাইন করা, এটা চালাকি আর কি। যে একটা জিনিসকে অনেক ভাবে ডিফাইন করা যায়, যেভাবে ডিফাইন করলে আমার জন্য ভালো হবে আমি সেভাবে ডিফাইন করার চেষ্টা করি। বাট একেবারে এলোমেলো করে তো ডিফাইন করলে হবে না, সেটা খুব কায়দা করে করতে হবে। যাই হোক, তোমরা ভালোই বলেছো এবং এই অল্প সময়ের মধ্যে তোমরা যে প্রস্তুতি নিয়ে এই অন্যান্য লেখাপড়ার সাথে সাথে এটা করেছো, আমি আশা করি তোমাদের সকলকেই তোমাদের এই মননশীলতা বেড়েছে, তোমাদেরকে যুক্তিতর্ক দিয়ে কথা বলার সুযোগ বেড়েছে। তারপরে এই বিতর্কের জন্য যারা কাজ করেছো তারা যে অর্গানাইজিং ক্যাপাসিটি, সেখানে প্র্যাকটিস থেকে অর্গানাইজিং ক্যাপাসিটি বাড়ার একটা সুযোগ তৈরি হয়েছে। লিডারশিপ কোয়ালিটি তোমাদের মধ্যে হয়তো তৈরি হবে এখান থেকে। এবং আমি আগেও বলেছি, আজও আমার এই ইচ্ছাটা ব্যক্তই করতে চাই, সেটা হলো যে আমাদের এই ডিবেট প্রতিযোগিতা আমরা প্রতি সেমিস্টারে যদি একটা করে করতে পারি, প্রত্যেকটা সেমিস্টারে আমার মনে হয় সেমিস্টারের একটা সময় বুঝে, যে সময়টা একটু তুলনামূলকভাবে সবাই ফ্রি থাকে, একেবারে ফ্রি টাইম নাই বাট স্টিল চিন্তা করে দেখা। তবে প্রতি সেমিস্টারে একটা ডিবেট প্রতিযোগিতা আমার মনে হয় হতে পারে এবং এটা অনেক সহজ। এই যে অনলাইনের সুবিধা, অধিক সহজ এবং কার্যকরী ক্ষেত্রে হচ্ছে ডিবেট প্রতিযোগিতা। আমি বলতে চাচ্ছি যে ক্লাসরুমেরটা নয়, আমি ওটা তোমরা দুই দিকেই পক্ষে বিপক্ষে মত আছে। অ্যাটলিস্ট এই বিতর্ক প্রতিযোগিতাটা যে অনলাইনে অধিক সহজ এবং কার্যকর তাতে কোনো সন্দেহ নাই, কারণ যে যার জায়গায় বসে যে কোনো ক্যাজুয়াল ড্রেসে তোমরা শুনতে পারো, আসতে হচ্ছে না। তো সুতরাং এটা খুব সহজ এবং কার্যকর, এটা নিয়ে কোনো সন্দেহ নাই এবং এটা প্রতিটা সেমিস্টারে যেন হয় সেটাই আমি চেষ্টা করব। আমাদের যে ত্রিপুলি ক্লাব আছে, তোমরা এটা প্রতিটা সেমিস্টারে আয়োজন করার উদ্যোগ নেবে এবং আমরা সাপোর্ট করবো ইনশাল্লাহ। তো আজকে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। তো এখন ফলাফল তোমাদের সামনে, তোমরা উন্মুখ হয়ে আছো, আমি ফলাফল ঘোষণার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মামুন স্যারকে, চেয়ারম্যান স্যারকে। আজকের বিতর্ক ফলাফল ঘোষণা করছি। আমাদের ফলাফল হাতে চলে এসেছে। আজকের বিতর্কের যে বিষয় ছিল যে শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা অধিকতর সহজ ও কার্যকর, এর পক্ষে ছিল থার্ড ইয়ার টিম ন্যাশনালিস্ট আর বিপক্ষে ছিল সেকেন্ড ইয়ার টিম লজিক গেট।
আজকের এই বিতর্কে জয়ী দল হয়েছে সেকেন্ড ইয়ার টিম লজিক গেট, বিপক্ষের টিম, এবং আমি মার্ক শেয়ার করছি। এবং শ্রেষ্ঠ বক্তা হয়েছে আজকের আজিমুজ শান মাহির। শেখ সাইফুজ্জামান, তাদের দুজনের মধ্যে ভেরি ক্লোজ মার্ক। দেখা যাচ্ছে মার্কটা? শাকিল, মাহির? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। সাইফুজ্জামান 41.5 আর মাহির হচ্ছে 42। টিম টোটাল হচ্ছে 132-127। ঠিক আছে। তো আমি দ্বিতীয় বর্ষ টিম লজিক গেট তাদেরকে অভিনন্দন জানাচ্ছি জয়ী হওয়ার জন্য, এবং যারা বিজিত দল তাদেরও মন খারাপ করার কিছু নেই। ঠিক আছে। আমি জানি যে থার্ড ইয়ার টিম অনেক মানে টিমই আসার কথা না থার্ড ইয়ার থেকে। ঠিক আছে, এরকম একটা অবস্থা ছিল। সেখান থেকে এসে ওদের যে কয়েকজন বিতর্ক করলো খুবই সুন্দর বিতর্ক করেছে। সাইফুজ্জামান তো আসলেই ভালো। ঠিক আছে। যদিও বিতর্ক মানে এই প্রথম, কিন্তু মনে হয় না কখনো যে ইজ দ্য ফার্স্ট টাইম ইজ ডুইং দিস থিং এই আর কি। ঠিক আছে। সো আমি এখন চেয়ারম্যান স্যারকে অনুরোধ করবো যে দুটি দলকে আপনি অভিনন্দন জানিয়ে আজকের এই বিতর্ক প্রতিযোগিতা এবং আমাদের এই আন্তঃবর্ষ বিতর্ক প্রতিযোগিতা একটি সমাপনী মানে শেষ করবার জন্য ঘোষণা দিয়ে। হ্যাঁ, আজকের এই বিতর্ক যে দুই দলই আমার কাছে জয়ী। দুই দলের বক্তৃতা বিতর্ক আমি এনজয় করেছি। হয়তো 19-20 কাউকে তো তারপরে এটা বিচারক টু বিচারকও ভ্যারি করে, সুতরাং এটা ভাগ্যেরও বিষয়। এটাও মানে এক একজন মানুষ, কারণ আমি নিজে বিচার করতে গিয়ে অনেক সময় দেখেছি যে খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেক জিনিস। তো এটা টেক ইট ইজি যে দুই দলই জয়ী হয়েছে আমি মনে করি। দুই দলকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং তোমরা এতদূর ফাইনালিস্ট হয়েছো সেই জন্য তোমাদেরকে আরো বিশেষ অভিনন্দন যে তোমরা অনেক ভালো করে এসছো, তোমাদের যোগ্যতা তোমরা প্রমাণ করেছো। তোমাদেরকে অভিনন্দন, ধন্যবাদ। ধন্যবাদ চেয়ারম্যান স্যারকে। এর মাধ্যমে আমাদের আজকের এই ট্রিপলি ডিপার্টমেন্টের ইন্টেরিয়র ডিবেট কম্পিটিশন অনলাইন বেসড যে আমরা জুম প্ল্যাটফর্মে করছি এটি সমাপ্ত হয়ে যাবে। তো আমরা পরবর্তীতে নিশ্চয়ই কোনো না কোনো কার্যক্রম নিয়ে আবার আসবো। ঠিক আছে। তো ধন্যবাদ সকল শিক্ষার্থীবৃন্দকে, সকল শিক্ষকবৃন্দকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা বাইরে থেকে যুক্ত হয়েছেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে। আফিয়া, তুমি